আসসালামু আলাইকুম সবাইকে। আহ, আসসালামু আলাইকুম। আমি প্রথমেই সবাইকে সরি একটু দেরি হওয়ার জন্য। সবকিছু মিলাই একটু সরি। তো সবাই একটু যুক্ত হয়ে যাও। আমরা সবাই শুরু করছি আজকের ক্লাস। আজকের ক্লাস হচ্ছে আমাদের ক্লাস 2। আমরা এর আগে আরেকটা ক্লাস করেছি, আমরা জানি। আজকে একটা ক্লাস করার কথা ছিল আমাদের, তো সেটার জন্যই আমরা আজকে একত্রিত হয়েছি। সো একটু সময় নিচ্ছি 2-1 মিনিট যাতে সবাই চলে আসুক, কারণ একটু লেট হয়েছে। আবার ফেসবুকে ইদানিং প্রবলেম, লাইভ খুঁজে পাওয়া যায় না, হিউজ একটা সমস্যা, অনেক ইস্যু আছে। সো এই জন্য 1-2 মিনিট একটু ওয়েট করবো আমরা সবাই। যেহেতু সবাই কষ্ট করতেছি, ইনশাআল্লাহ সবার কষ্ট বিফলে যাবে না, ভালো একটা আউটপুট নিয়ে আমরা ঘুমাবো। আর হচ্ছে আমি আজকে ইনশাআল্লাহ দ্বিতীয় চ্যাপ্টার এবং তৃতীয় দুইটা তোমাদেরকে কমপ্লিট করে দেওয়ার কথা। আমার যত কষ্টই হোক আমি ইনশাআল্লাহ কমপ্লিট করে দিব। তোমরা একটু আমাকে বলো সবকিছু ঠিকঠাক আছে কিনা, দেখা যাচ্ছে কিনা, শোনা যাচ্ছে কিনা, এবং তোমরা ভালো আছো কিনা, তোমরা ভালো আছো কিনা, সুস্থ আছো কিনা, এবং সবকিছু ঠিকঠাক আছে কিনা। ওকে, ফাইন। তোমরা ঘুমাইছিলে আর আমি এর মধ্যে স্লাইড বানাইছিলাম, কারণ আমার অনেক কাজ করা লাগে আর কি। তোমাদের এই কোশ্চেন টোশ্চেন সব কিছু, পেইড বাজের সব কিছু মিলায় আসলে অনেকটা চাপ থাকে, এটা তোমরা বুঝবা না, এই জন্য আমার আর ঘুম হয়নি। সো ঠিক আছে, আমরা খাতা কলম নিয়ে একটু রেডি হই। আর সব শুনে সাউন্ড ক্লিয়ার আছে কিনা একটু আমাকে জানাও। আর খাতা কলমটা একটু কাইন্ডলি হাতে কাছে রাখো। ওকে, ফাইন। ওকে, সে ঠিক আছে, সব ঠিকঠাক আলহামদুলিল্লাহ, সব ঠিকঠাক, সব ঠিক আছে। না ভাই, ঘুমাইনি, একটু দেরি হয়েছে আর কি, তার জন্য সরি। ক্লাস 2, এবং ক্লাস 2তে হচ্ছে আমরা আজকে দ্বিতীয় অধ্যায় যাব। দ্বিতীয় অধ্যায়ের পরে আমরা তৃতীয় অধ্যায় ঢুকবো। দ্বিতীয় অধ্যায় 37 নম্বর থেকে শুরু হয়েছে। সো ওকে, ফাইন। এভরিথিং ইজ ক্লিয়ার কিনা একটু আমাকে নোট করে জানো, যে সব কিছু শোনা যাচ্ছে কিনা, দেখা যাচ্ছে কিনা। ওকে, সব সাউন্ড থেকে এভরিথিং ইজ ক্লিয়ার আলহামদুলিল্লাহ। আমি সরি এবং ডাবল সরি এবং ট্রিপল সরি, আমি আন্তরিকভাবেই সরি। একটু দেরি হয়েছে আর কি, ঠিক আছে। কারণ হচ্ছে একটু বুঝো, ফ্যামিলি আছে, আমার পরিবার আছে, বাবা মা সবাই আসলে একসাথে খাইতে বসলে একটু দেরি হয়, এটাই আর কি। এই জন্য আমি সরি। ওকে, ফাইন। মোটামুটি অলি চোখে খাতা কলম নিয়ে বসে সবাই, যারা আসার সবাই আইসে, তো মানে একটু শেয়ার করে দাও যাতে সবাই থাকে আর কি। তো বলো অনেকে হয়তো রাগ করছে আমার উপরে, 15-20 মিনিট দেরি হয়েছে এই জন্য, বাট রাগ করো না, রাগ করলে আমি আন্তরিকভাবে কষ্ট পাবো, এই আর কি। সব পেজ থেকে দেখা যাচ্ছে না? আলহামদুলিল্লাহ, সব পেজ থেকে দেখা যাচ্ছে, ঠিক আছে। ম্যাম বলছেন পিডিএফ নিয়ে কোনো কথা না, পিডিএফ দিচ্ছি না আমি, কোনো ক্লাসেরই পিডিএফ দিচ্ছি না। পিডিএফ এই একই পিডিএফ আমি, কারণ আমার এটা বইয়ের পিডিএফ, এই জন্য কাউকে দিচ্ছি না, ঠিক আছে। এই জন্য কেউ পিডিএফ চায় না। আর পিডিএফ দিয়ে কোনো লাভ হবে না, পিডিএফ পড়ে কোনো লাভ হবে না, দেখতে হবে আর কি, মানে ক্লাস করতে হবে, এটা হচ্ছে মূল জিনিস, ঠিক আছে। শুরু করি। আচ্ছা, আল্লাহ জানে কোন পর্যন্ত। তোমরা একটু আমাকে মোটিভেশন দিও মাঝে মাঝে, আমি নিজেও মাঝে মাঝে হতাশ হয়ে যাই, কষ্ট হয়, তো মাঝে মাঝে একটু মোটিভেশন দিবা, যে ভাইয়া আপনি একটু রেস্ট নেন, বা এরকম একটু মোটিভেশন দিবা, ঠিক আছে। তোমরা মোটিভেশন দিলে আমার ভালো লাগে। সো তোমরা তো আমার স্টুডেন্ট, তোমাদের নিয়েই তো সব। সো ঠিক আছে, আর শুরুতে ঠিক আছে, শুরু করি বিসমিল্লাহির রহমানির রহিম। আর শুরুতেই বলে দিচ্ছি, এই বইটা আমাদের ওয়েবসাইটে একটু প্রবলেম হয়েছে, প্রি অর্ডার নিতে পারছি না। তোমরা আমাদের মোবাইলে কল দিয়ে প্রি অর্ডার দিতে পারবা, যে 017 এটাই। আর বলে দিচ্ছি আবারও, এই বই থেকেই হচ্ছে পড়াচ্ছি, এই বইয়ের টপ 1000+ এমসিকিউ আছে, 1300-1400 এমসিকিউ আছে অ্যাকাউন্টিংয়ের, সেখান থেকে 600 আমরা সিলেক্ট করে পড়াচ্ছি আর কি। এটা আমি আগের থেকে একটু বলে রাখলাম। চোখ ভরা ঘুম থাকলে হবে না, ঘুমাইলে হবে না আমার প্রিয় ভাই, লক্ষ্মী ভাই বোনেরা। দেখো এখানে এই দ্বিতীয় অধ্যায়ের প্রথম কোশ্চেনটা একটু খেয়াল করে দেখো, নিচে কোন হিসাবটি ক্রেডিট উদ্বৃত্ত থাকে। মনে আছে একটা কথা আমি বলেছিলাম তোমাদেরকে, প্রথম চ্যাপ্টারে ক্লিয়ার করেছিলাম, যে এই টপিক পর আমরা বলেছি ক্রেডিট থাকে কোনটি, আদমে থাকে ক্রেডিট উদ্বৃত্ত, এবং আমি আমার বইয়েও তোমাদের স্ক্রিনশট দেখাইছিলাম। তার মানে এই টপিকসটা ক্লিয়ার, কোন ডেবিট উদ্বৃত্ত, কোনগুলা ক্রেডিট উদ্বৃত্ত। এখানে একটা জিনিস বুঝার আছে, হ্যাঁ, এই জায়গার থেকে একটা স্পেশালিটি দেখো। আমি তোমাদেরকে একটু আগে ক্লিয়ার করছি, সম্পদ, ব্যয়, এটা খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ। আরটা হচ্ছে উত্তোলন। এই তিনটা হচ্ছে থাকে ডেবিট উদ্বৃত্ত, ঠিক আছে। আর আয়, দায়, খুব মনোযোগ দিয়ে খেয়াল করো, আর মূলধন অথবা মালিকানা সত্ত্ব, ঠিক আছে। এই তিনটা থাকে ক্রেডিট উদ্বৃত্ত। তাহলে উদ্বৃত্তর ক্ষেত্রে ক্লিয়ার। এখন এখানে একটা চালাকি আছে, যে চালাকিটা তোমরা জানো না।
এইগুলো তোমরা পারো, কিন্তু এইগুলা কি তোমার জানা আছে? একটু আমাকে বলো তো, এই টপিকগুলো জানা আছে কিনা? সেই টপিকগুলো হচ্ছে, যেমন তোমাকে যদি প্রশ্ন করা হয় বিপরীত সম্পদ কোন জের প্রকাশ করে, হ্যাঁ বিপরীত সম্পদ, তো তুমি অ্যান্সার করবা ক্রেডিট জের। আচ্ছা ফাইন, বিপরীত দায় কোন জের প্রকাশ করে? অ্যান্সার করবা ডেবিট জের। বিপরীত আয় কোন জের প্রকাশ করে? আচ্ছা অ্যান্সার করবা ডেবিট জের। বিপরীত বিপরীত মালিকানা সত্ত্ব কোন জের প্রকাশ করে? অ্যান্সার করা ডেবিট জের। আসো তাহলে এইগুলা কেমনে পড়বে, এইগুলা পরীক্ষায় আসে। আচ্ছা মনে করো সম্পদ কি ভাই, ডেবিট জের প্রকাশ, সরি এগুলো তো ডেবিট জের প্রকাশ করে, একটু ভুল হয়েছে। হ্যাঁ তাহলে সম্পদ যদি ডেবিট হয় তাহলে বিপরীত সম্পদ কি ক্রেডিট জের প্রকাশ করে, বিপরীত সম্পদ। আচ্ছা ব্যয় তো ডেবিট, তাহলে বিপরীত ব্যয়, তাহলে এর উল্টা বিপরীত ব্যয় ক্রেডিট জের প্রকাশ করবে, বিপরীত ব্যয়। উত্তোলন কথা বাদ, উত্তোলন আর থাকে না। আয় তো সাধারণতভাবে ক্রেডিট, তাহলে বিপরীত আয়, বিপরীত আয় কি এর উল্টা ডেবিট জের প্রকাশ করবে। হ্যাঁ দায় তো সাধারণতভাবে ক্রেডিট, তাহলে বিপরীত দায় এটা ডেবিট জের প্রকাশ করে। মূলধন অথবা মালিকানা সত্ত্ব তো ক্রেডিট, তাহলে বিপরীত মালিকানা সত্ত্ব ডেবিট জের প্রকাশ করে, তার মানে উল্টা জের প্রকাশ করবে। এটুকু ক্লিয়ার? এই জের প্রকাশ নিয়ে কোনো সমস্যা আশা করি হবে না। তাহলে বুঝতে পারছো, যেইটা যা তার বিপরীতটা সেই জের প্রকাশ করে। তাহলে বিপরীত সম্পদ, সম্পদ ডেবিট জের প্রকাশ করে, বিপরীত সম্পদ ক্রেডিট জের প্রকাশ করে। তারপর হচ্ছে দায় যদি ক্রেডিট জের প্রকাশ করে, বিপরীত দায় ডেবিট জের প্রকাশ করে। আয় যদি ক্রেডিট জের প্রকাশ করে, বিপরীত আয় ডেবিট জের প্রকাশ করে। ব্যয় ডেবিট জের প্রকাশ করে, বিপরীত ব্যয় ক্রেডিট জের প্রকাশ, উল্টা। তাহলে এই জের প্রকাশ নিয়ে এবং জের নিয়ে কোনো সমস্যা হবে না, ঠিক আছে? এবং একটি হিসাব সর্বোচ্চ 3টা জের প্রকাশ করে, একটা হচ্ছে ডেবিট, একটা হচ্ছে ক্রেডিট, আর একটা হচ্ছে কি শূন্য। শূন্য কখন হয়? তাহলে একটি হিসাব কটি জের প্রকাশ করে? 3টি জের। তাহলে ভালো করে শিখে নাও, একটা হচ্ছে ডেবিট জের, একটা হচ্ছে ক্রেডিট জের, একটা জিরো অথবা শূন্য। হ্যাঁ ডেবিট জের প্রকাশ করে কখন? যখন ওই সম্পত্তিটা ডেবিট পাশে বেশি হয় ক্রেডিট থেকে। আর ক্রেডিট জের কখন প্রকাশ করে? যখন ক্রেডিট পাশটা বেশি হয়। আর শূন্য কখন হয়? যখন ডেবিট আর ক্রেডিট সমান হয়। বুঝেছো? তার মানে যখন ক্রেডিট পাশে বড় হয় তখন জেরটা ক্রেডিট হয়, যখন ডেবিট পাশ বড় হয় তখন জেরটা ডেবিট হয়, যখন দুইটা ইকুয়াল হয় তখন এটা। তাহলে একটি হিসাব কয়টি জের প্রকাশ করে? একটা প্রশ্নে 3টি যে হিসাব 3টি জের প্রকাশ করে, একটি হিসাব সর্বোচ্চ 3টি জের প্রকাশ করে। আশা করি এই জের নিয়ে তোমার কোনো প্রবলেম থাকবে না, ঠিক আছে? এই জের ইনশাল্লাহ একেবারে গোষ্ঠী সহ ক্লিয়ার হয়ে গেছো। প্রথমত স্বাভাবিকভাবে হিসাব ক্লিয়ার হইছো, তারপরে ওর বিপরীত সম্পত্তিগুলোও ক্লিয়ার হইছো, এগুলো ক্লিয়ার হইছো, আলহামদুলিল্লাহ ডান। আসো এই ম্যাথগুলো অনেক ইম্পর্টেন্ট, কিন্তু 2 টাইপের ম্যাথ থাকতে পারে, একটা হচ্ছে বাট্টার পরিমাণ, একটা হচ্ছে কত টাকা পরিশোধ। তাহলে প্রথম কথা মনে রাখবা, বাট্টার টাকা চাই আর একটা আছে পরিশোধের অ্যামাউন্ট চাই, ঠিক আছে? 2টা অ্যামাউন্ট চাই, তাহলে একটা বাট্টা আর একটা পরিশোধ, এই 2টা অ্যামাউন্ট থেকে প্রশ্ন হয়। দেখো এই সত্যটা ইম্পর্টেন্ট, খুব ভালো করে বুঝবে। একটা প্রতিষ্ঠান 10,000 টাকা, আমি একটা ম্যাথ বুঝাবো, এরপরে যত ম্যাথ আছে তুমি পারবা ইনশাল্লাহ, এবং তোমার দ্বারা সম্ভব, এটা আমি বিশ্বাস করি। 10,000 টাকা 2/10, তাহলে 10 দিনের মধ্যে পরিশোধ করলে 2% নগদ বাট্টা, এইটার নাম হচ্ছে নগদ বাট্টা। পরীক্ষায় এইটা থেকে কোশ্চেন আসে, এটার নাম কি? এটার নাম নগদ বাট্টা। এই 10-এর নাম কি? নগদ বাট্টার মেয়াদ। পরীক্ষায় প্রশ্ন আসে এরকম যে, পরীক্ষায় প্রশ্ন আসবে 2/10 N 30, এখানে 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 30 দ্বারা কি বোঝানো হয়েছে, এখানে 10 দ্বারা কি বোঝানো হয়েছে, এখানে 2 দ্বারা কি বোঝানো হয়েছে। তার মানে এই 10 হচ্ছে নগদ বাট্টার মেয়াদ, নগদ বাট্টার মেয়াদ। আর এই 30 হচ্ছে মোট মোট ধারের সময়, মানে তোমাকে মোট এত সময়ের মধ্যে দিতেই হবে। তাহলে এই এক্সপ্লেনেশনটা তোমার কেন জানতে হবে? এটা জানলে তুমি কি করতে পারবে? তুমি বেস্ট একটা আউটপুট পাবে। কোথায় আউটপুট পাবে? যখন তোমার এমসিকিউ আসবে তখন তুমি বেস্ট একটা আউটপুট পাবে। আচ্ছা এইটাকে আরো ডিপলি জানার জন্য তোমাকে আমি একটা স্ক্রিনশট দিতে বলি, তুমি টাকাস টাকাস করে একটা স্ক্রিনশট দাও, টাকাস টাকাস করে একটা স্ক্রিনশট দাও। তোমার আর লেখা লাগবে না কষ্ট করে, জাস্ট আমাকে 10 সেকেন্ড সময় দাও, তোমাকে আমি টাকাস টাকাস করে একটা স্ক্রিনশট দেওয়ার ব্যবস্থা করে দিচ্ছি। এটা হচ্ছে কি পড়াচ্ছি আমি, যে 2/10 দ্বিতীয় অধ্যায়টা, রাইট? দ্বিতীয় অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, দ্বিতীয় অধ্যায়। ওকে ওকে ওকে, বাট্টা। আচ্ছা একটা মিনিট জাস্ট আমাকে সময় দাও, আমার বাট্টা ডিয়াটা বের করি, তোমাকে আমি হেল্প করার জন্য একটু সময় চাচ্ছি, জাস্ট একটু সময় দাও। ওকে ওকে ওকে, ওকে ফাইন।
আচ্ছা ওকে, এবার আসো এই জায়গা থেকে তুমি জাস্ট সরি আমি খুঁজে পাচ্ছি না, এই যে পাইছি, তুমি এইটা স্ক্রিনশট দাও, এটা স্ক্রিনশট দাও। এটা হচ্ছে প্যাসিভলি বই থেকে নেওয়া, একদম গোষ্ঠী সহ ক্লিয়ার হবে। 3টা ভার্সন আছে, 2/10 নিট 3 2, তারপরে ইউএম আর ইউএম, এই 3টা ভার্সন খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, এখান থেকে ম্যাথ আসে, স্ক্রিনশট দাও 1 2 3। এখন এটা প্র্যাকটিস কেমনে করবা আমি তোমাকে একটু বুঝাই দিই, খুব গুরুত্বপূর্ণ এই ম্যাথটা, এইটা একটু প্র্যাকটিস করবা, এই ম্যাথটা প্র্যাকটিস করো। 1 2 3। স্যার তাহলে ইওএম থেকে কি কোনো কোশ্চেন আসে? হ্যাঁ, ইওএম থেকে কোশ্চেন আসে, যে রাবিতে এসেছিল, এই কোশ্চেনটা প্র্যাকটিস কর। রাবির 21-22 এসেছিল ইওএম থেকে, দেখছো ইওএম থেকে কোশ্চেন আসছিল, তো এই কোশ্চেনে প্র্যাকটিস করবা। 1 2 3, দেখছো ইওএম থেকে, এগুলো আমি তোমাদের করাবো। তারপর তোমাকে জাস্ট আমি দেখাই দিলাম এখন, যাতে তুমি একটু প্র্যাকটিস করে নিজেকে একটু হেভি করতে পারো, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ। আসো এবার দেখো, তাহলে এই জায়গাটা আমি ক্লিয়ার করলাম। এখন তুমি খুব ভালো করে একটু খেয়াল করে দেখো, এই যে পাইছি, দেখো ভাই এই জায়গায় এইটা বুঝছি, এটা আমাদের ক্লিয়ার। আচ্ছা ইওএম কি ওটা পরে বুঝাচ্ছি, আগে দেখো পণ্য ফেরত। প্রথম কথা, ফেরত থাকলে বাদ দিবা, তার মানে বাদ দিলে থাকে 8,000 টাকা, প্রথম কথা। অবশিষ্ট টাকা বাট্টাকালীন সময়ের মধ্যে পরিশোধ, মনে রাখবা দুটো জিনিস, সময়ের মধ্যে যদি পরিশোধ হয় তাহলে নগদ বাট্টাটা পাবে, সময়ের পরে পরিশোধ হলে পাবে না। এই সময়ের মধ্যে বা পরে দুটো যে কোনো একটা খুব ইম্পর্টেন্ট। তাহলে সময়ের মধ্যে পরিশোধ হলে বাট্টা পাবে, সময়ের মধ্যে পরিশোধ না হলে বাট্টা পাবে না। এখানে একটা জিনিস মনে রাখবে, পরিশোধ হয়নি বা এরকম ছোট্ট করে লাগাই দিয়ে পরিশোধ নয়, তুমি কিন্তু মনে করবা যে নয় কথাটা খেয়াল আসবে না, এই জন্য এগুলো খুব ইম্পর্টেন্ট। তাহলে বাট্টার টাকা চাইছে, তাহলে দেখো সময়ের মধ্যে পরিশোধ, তাহলে 2%, তাহলে এরপর 10% একটা শূন্যবাদ মানে 800, 1% মানে আরো একটা শূন্যবাদ 80, তাহলে 2% মানে 8 দুগুণী 16, 160। এটা বাট্টার টাকা, এই যে 160 টাকা। যদি বলতো বাট্টা বাদে কত, 160 বাদ দিতাম 7,000 কত হতো, 7,840 হইতো, রাইট? এটা হচ্ছে তোমার পরিশোধযোগ্য। তাহলে দুইটা কোশ্চেন আসতে পারে, একটা হচ্ছে পরিশোধ কত টাকা আর একটা হচ্ছে বাট্টা কত টাকা। ক্লিয়ার? এখন তোমার কাছে প্রশ্ন আসবে কারবারি বাট্টা থাকে, প্রথম কথা শুনো, কারবারি বাট্টা থাকলে আগে কারবারি বাট্টা বাদ দিবা ফার্স্টে, দেন হচ্ছে নগদ বাট্টা বাদ দিবা, যদি কিনা মেয়াদের মধ্যে হয়। আমি এর থেকে আর ভালো এক্সপ্লেনেশন করতে পারছি না। এই অঙ্কে দুইটা প্রবলেম, একটা হচ্ছে কারবারি বাট্টা। এখন একটা প্রশ্ন ভাইয়া, ফেরত থাকলে কি করব? ফেরত থাকলে ফেরত বাদ দিবা, কথা খুব ভালো করে শোনো, ফেরত থাকলে ফেরত বাদ দিবা। এখন তোমার কাছে আমার কাছে তুমি আমাকে একটা প্রশ্ন করতে পারো, স্যার তাহলে আমি কি ফেরত আগে বাদ দিব নাকি কারবারি বাট্টাকে বাদ দিব? কোনো সমস্যা নেই, তুমি আগে ফেরত বাদ দাও, কারবারি বাদ দাও, কোনো প্রবলেম হবে না, একই পার্সেন্টেজ করলে সেই একই হয়। তবে আগে ফেরত বাদ দিবা, তারপরে কারবারি বাট্টা বাদ দিবা, কোনো প্রবলেম হবে না ইনশাল্লাহ। এরপরে নগদ বাট্টা ধরবা, যদি নগদ বাট্টা সময়ের মধ্যে হয় তাহলে নগদ বাট্টা হবে, সময়ের মধ্যে না হলে নগদ বাট্টা হবে না। এই প্রশ্নের অ্যান্সার আমাকে বলো তো, যদি নগদ বাট্টা সময়ের মধ্যে পরিশোধ না হতো তাহলে কয় টাকা পরিশোধ করতে হতো? সবাই জানো 8,000 টাকায় কিন্তু পরিশোধ করা লাগতো। ওকে ফাইন, তাহলে এইরকম ম্যাথ আমি আরো সলভ করাচ্ছি, তুমি বস হয়ে যাবে, আমাকে একটু 2 মিনিট সময় দাও ইনশাআল্লাহ। আমি আবার বলছি, এরকম ম্যাথ তুমি করলে তুমি একদম বস হয়ে যাও, টেনশন করো না। আসো এখানে কি আছে, আগে কন্ডিশনটা দেখো, দেখছি ওকে 17 টাকা ফেরত আছে। আচ্ছা একটা কন্ডিশন পাইছি, অবশিষ্ট টাকা বাট্টাকালীন সময়ের মধ্যে আছে, সময়ের মধ্যে বাট্টার পরিমাণ 9,000 মাইনাস 2,000 থাকে 7,000। ওকে ফাইন, বাট্টাকালীন সময়, তাহলে 7,000 2% মানে কত, 10% মানে 700, 1% মানে 70, তাহলে 2% মানে 140, তাহলে বাট্টার টাকা 140 টাকা। এই যে অ্যান্সার শেষ, পানির মতো হয়ে গেছে তোমার কাছে এখন। স্যার এবার তোমার কাছে আমার প্রশ্ন, তুমি বলো তো, যদি বলতো বাট্টার পরিমাণ না আছে তো কত টাকা পরিশোধ করতে হবে, কত টাকা পরিশোধ করতে হবে, বলো কত টাকা পরিশোধযোগ্য? তুমি আমার এখন বলো অ্যান্সার কত? অ্যান্সার কি 9,000 থেকে বাদ দিবা 140, নাকি 7,000 থেকে 140 বাদ দাও? তুমি অ্যান্সার বলো, তুমি অ্যান্সার বলতে হবে, লিখে ফেলো 7,000 থেকে 140 বাদ যাবে, কেন? এটা তো ফেরত বাদ, অটোমেটিক, এটা নিয়ে কোনো হিসাব হবে না। তাহলে 7,000 থেকে মাইনাস 140, বুঝেছো কি বলছি? অনেকে ভুল করে 9,000 থেকে 140 বাদ দেয়, খবরদার এই কাজ করা যাবে না। আশা করি ক্লিয়ার। এই তো আলহামদুলিল্লাহ, রেসপন্স করতে হবে, অ্যাকাউন্টিং লাভার্স পেজ থেকে রেসপন্স করবা, অ্যাকাউন্টিং লাভার্স পেজ থেকে রেসপন্স। ওকে আচ্ছা, আগের থেকেই পারো আলহামদুলিল্লাহ। আরে পারবা না কেন? এই যে প্র্যাকটিস হয়ে গেল,
খুচরা নগদ তহবিল বৃদ্ধি করার জন্য, এটা ভেরি ইম্পর্টেন্ট। খুচরা নগদ তহবিল মানে একটা কথাই শেষ, খুচরা নগদান হিসাব। এর সাথে আর কোনো হিসাব নাই, কোনো ব্যাংকও হবে না, কিচ্ছু হবে না। যদি খুচরা না থাকে শুধু নগদ দিতে পারো, তবে শুধু খুচরা হিসাব হবে না, কারণ খুচরা নগদান হিসাব হবে, তবে খুচরা নগদান থাকবে। এটা সিম্পল কোশ্চেন। কোনটির জন্য এই খুচরা নগদানের একটা কি আছে, ভার্সন আছে, একটা হচ্ছে অগ্রদত্ত, একটা সাধারণ। এইবার ভার্সনে একটা ম্যাথ আছে, ওই ম্যাথে আমি যাব, এখন যাচ্ছি না, কারণ এখন আমি অল্পতে আছি, হালকা ভার্সনে আছি। নিচে কোনটি বিপরীত দায়ের উদাহরণ? আচ্ছা, বিপরীত দায় কি? যেটা দায়কে কমায়। বিপরীত দায় কি? যেটা দায়কে কমায়, দায়কে হ্রাস করে। আচ্ছা, সহজ কথা আজকে মনে আছে তোমাদেরকে আমি পড়াইছিলাম। আচ্ছা, লাস্ট মেডিসিন থেকে একটা স্ক্রিনশট দিয়েছিলাম, এই স্ক্রিনশটটা নিয়েছিল সবাই। বিপরীত দায়ের ক্ষেত্রে এই একটা পড়লেই আনাপ, এই যে এই গোষ্ঠী সব পড়লে আনাপ, আর কিচ্ছু লাগবে না। দেখো তো এখান থেকে কোশ্চেন কমন আছে কিনা, কোনো কথা মানে, যে বেসিক বিপরীত দায় পাইছো, এই যে বিপরীত দায়, ঋণের অবহার, একদম জ্ঞাতি গোষ্ঠী যা আছে সব আছে, পাইছো অপশনে, পাইছো ওই যে প্রদবিল বাট্টার সঞ্চিতি, এই যে প্রদবিল, তো এই যে প্রদবিলে বাটে পাইছো, এই যে এই যে দেখছো, তার মানে গুচ্ছল আসপেডিসিন তৈরি করা হয়েছে বিভিন্ন ভার্সিটির প্রশ্ন দেখেই তৈরি করা হয়েছে বেসিকটা। তাহলে গুচ্ছল আসপেডিসিন দেখছো, এই যে পাইছো, এই যে পাইছো, এই যে এটা কিসের কোশ্চেন? কুমিল্লা ইউনিভার্সিটি যারা পরীক্ষা দিবা 18-19-এর কোশ্চেন, সরি কুমিল্লা ইউনিভার্সিটি, এটা হচ্ছে হ্যাঁ কুমিল্লা 19-20-এর কোশ্চেন, প্রাপ্য বিল একটা সঞ্চিতি। তাহলে প্রাপ্য বিল কি? প্রদবিল, এটা অ্যান্সার। এটা হচ্ছে প্রাপ্য বিল একটা সম্পদ, তাহলে এর বিপরীত, তার মানে এটা হচ্ছে বিপরীত সম্পদ, এটা বিপরীত সম্পদ। ওকে ফাইন, ক্লিয়ার। আচ্ছা, কুঋণ সঞ্চিতি কি? এটা একটা বিপরীত সম্পদ, তোমরা সবাই জানো। শুধু কুঋণ কি? একটা ব্যয়, আর কুঋণ সঞ্চিতির বিপরীত সম্পদ। সবকিছু যে স্ক্রিনশট দিলাম এখানে আছে, ঠিক আছে? ওকে 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 ফাইন, ঠিক আছে। আসো দেখো, এবার দেখো এই জায়গা খুব ভেরি ভ্যাটের একটা ম্যাথ চলে আসছে। এত টাকা পণ্য বিক্রয়, এই ভ্যাটের ম্যাথ কিন্তু সাধারণত দেখা যায় না, কুমিল্লাতে আসছে। দেখো এই ভ্যাটের এই ম্যাথে দুইটা প্রসেস আছে, মনে রাখবা। হ্যাঁ, অলওয়েজ শোনো, মনে রাখবা ভ্যাট কখন ধরা হয়। মনে করো ফেরত আছে, কারবারি বাট্টা আছে, সব কিছুর পরে ভ্যাট, তাহলে ভ্যাট হবে কি? সব শেষে আমরা ভ্যাট ধরবো। তাহলে ভ্যাট কখন ধরবো? সবার শেষে। তাহলে সহজ কথা, আমরা কখন ভ্যাটটা ধরবো? সবার শেষে একদম ভ্যাট ধরবো, রাইট? তাহলে ভ্যাট ধরার প্রসেসটা কি? একদম সবার শেষে। এবার আসো, এর প্রসেস আবার দুইটা। নাম্বার 1, যদি বলে ভ্যাট সহ, তাহলে গুণ 3/23 অথবা 15/115। ওকে ফাইন। আর যদি সিম্পল কথা বলে যে ভ্যাট ধরো, তাহলে 15%। তাহলে দুইটা অপশন। প্রথমত ভ্যাট ধরবো সবার পরে, এটা আছে একটা কথা, এটা সিম্পল, যে সবকিছু ক্যালকুলেশন হবে, ফেরত বাটাটা সব। এরপরে যে যদি বলে ভ্যাট সহ, তাহলে গুণ 3/23 বা 15/115। এখান থেকে কেমনে হয়েছে? যে 3 5 15, 23 দিয়ে কাটলে এত, একই কথা। আর লাস্টে এসে যদি কোনো কিছু না বলে ভ্যাট সহ, তাহলে ভ্যাট ধরবো এমনি সিম্পলি 15%। আসো তাহলে এবার আসো, এখানে কি বলছে? এত টাকার পণ্য বিক্রয়ের পর 15% ভ্যাট আদায় হয়েছে। নগদান বইতে কত টাকা লিখবো? তাহলে এখানে ভ্যাট সহ বলেনি, তাহলে অপশন কি ভ্যাট সহ বলছে? বলেনি। তাহলে কি প্রসেস? সিম্পল প্রসেস। এটা কি সবাই ক্লিয়ার? ভ্যাটের ক্ষেত্রে প্রসেসটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সবাই কি ক্লিয়ার হইছো? ক্লিয়ার হইছো? ওকে, ক্লিয়ার হইছো? ক্লিয়ার। তাহলে এবার আমাকে একটা কথা বলো, যদি ক্লিয়ার হয়ে থাকো, তাহলে ভ্যাট আছে 15%, তাহলে 10,000 15% করলে কত? সবাই জানো 1,500। তাহলে উত্তর কত? এই যে 11,500 টোটাল দিতে হবে। এখন এখানে একটা প্রশ্ন আছে, নগদান বইতে কেন? নগদান বইতে সব টাকা দেখাবো, এখন সব টাকা দেখাবো। এখন তোমার কাছে প্রশ্ন আসতে পারে, ভাই আমি নগদান বইতে সব টাকা কেন দেখাবো? আমার তো এখানে 10,000 টাকা আসছে আমার আসল, আমার 1500 টাকা ভ্যাট। তাহলে জাহিদ ভাই এইটা হচ্ছে আমার আসল, তাহলে আমি তো নগদান বইতে এটাও তো দেখাতে পারি। তোমার কোশ্চেনটা যৌক্তিক, তুমি এই কোশ্চেনটা করতে পারো। ভাইয়া তুমি পরীক্ষালে এই ভুলটাই তোমরা করো, যে তুমি মনে করো নগদান বইতে কত যাবে, তাহলে মনে হয় নগদান বইতে 10,000ই যাবে, বাকি তো 1500 ভ্যাট, কিন্তু আসলে নগদান বইতে 11,500ই যাবে। প্রশ্ন হচ্ছে কিভাবে? আসো খুব ভালো করে শোনো, পণ্য বিক্রয় করছো, রাইট? দেখো তো, পণ্য যখন তুমি বিক্রয় করছো, তাহলে নগদান বই মানে কি? টোটাল বইতে তুমি কত টাকা তুমি ভ্যাট দিচ্ছ, এটাও তো তোমার প্রদান করতে হচ্ছে, রাইট? তুমি যে ভ্যাটটা প্রদান করতেছো, টোটাল তোমাকে কত টাকা প্রদান করতে হচ্ছে, সব টাকায় দেখো এমন দেখাতে হবে, বুঝতে পারছো? হ্যাঁ, যদি এইটা বলতো, ভালো করে শোনো, যদি বলতো নগদান হিসাবে কত যাবে, নগদান হিসাবে কত যাবে, যদি বলতো ভ্যাট হিসাবে কত যাবে, ভালো করে শুনো, যদি বলতো বিক্রয় হিসাবে কত যাবে,
তখন ব্যাপারটা ছিল নগদ কত যাবে, শুধু নগদান হিসাবে যাবে 10,000, ভ্যাট হিসাবে যাবে 11,500, সরি 1,500, বিক্রয় হিসাবে যাবে কত, নগদান কি বলে এখানে করা, বিক্রয় ভ্যাট নগদান হিসাব ডেবিট, সরি একটা মিনিট, নগদে বিক্রয় করলে কি একটা মিনিট, জাবেদা কি হবে, জাবেদা হবে হচ্ছে নগদান ডেবিট, আগে জাবেদা করি আমরা, নগদান ডেবিট, তারপর হচ্ছে বিক্রয় নগদান ডেবিট ভ্যাট, আর হচ্ছে বিক্রয় ক্রেডিট, ভ্যাট ও ক্রেডিট, কারণ নগদে বিক্রি করলে তুমি ভ্যাটটা পাচ্ছ, ভ্যাট ক্রেডিট না, কারণ বিক্রয় ভ্যাট তোমার দায়। তা দেখো ভ্যাট 1,500, বিক্রয় কত 10,000, টোটাল নগদে দিচ্ছ কত 11,500। তাহলে এবার বুঝতে পারছো নগদান বইতে টোটাল 11,500 দেখাচ্ছ। যদি এরকম বলতো শুধু ভ্যাট হিসাবে কত, তাহলে অ্যান্সার হতো 1,500। যদি বলতো শুধু বিক্রয়ে কত, অ্যান্সার হতো 10,000। যদি বলতো নগদানে কত, তাও অ্যান্সার হতো 11,500। সবাই কি ক্লিয়ার? ওকে, এখন আসো ভ্যাট কেন ক্রেডিট, এটা খুব ইম্পর্টেন্ট। বলেছিলাম বিক্রয় করার সময় বিক্রয় ভ্যাট একটা দায়, এটা তোমাকে জানতে হবে এই কানেকশনগুলা। তাহলে দায় হলে এটা কি হবে, ক্রেডিট, তাহলে বিক্রয় বাই ক্রেডিট। তাহলে প্রশ্ন ভাই ক্রয়ের সময় কি হবে, যখন ক্রয় থাকবে এবং ভ্যাট থাকবে তখন ডেবিট হবে। এক কথা মনে রাখবা, ক্রয় যেখানে, ক্রয় ডেবিট হলে ভ্যাট ও ডেবিট, ওকে ডেবিট মনে রাখবা, ক্রয় ডেবিট হলে ভ্যাট ডেবিট, বিক্রয় ক্রেডিট হলে ভ্যাট ও ক্রেডিট। তার মানে কি বুঝলা, ক্রয় যেখানে বিক্রয় যেখানে, ক্রয় যেখানে ভ্যাট সেখানে, বিক্রয় যেখানে ভ্যাটও সেখানে। কারণ বিক্রয় ভ্যাট একটা দায়, চলতি দায়, এই জন্য এটা ক্রেডিট হয়েছে, বুঝছো? এই দেখো দুইটা ক্রেডিট মিলে এই যে 11,500, এই যে 11,500। সবাইকে এই কনসেপ্টগুলো ক্লিয়ার? এখান থেকে প্রশ্ন হবে কিন্তু ভাই, আমি এখানে কেন সময় দিচ্ছি, এখান থেকে প্রশ্ন হবে। আমি আবার বলতেছি এখান থেকে প্রশ্ন হবে। আমি বারবার বলার ট্রাই করতেছি, এখান থেকে প্রশ্ন হবে, ঠিক আছে? ওকে ফাইন। সবাই কি বুঝেছো? খুবই গুরুত্বপূর্ণ এই পয়েন্টটা, কিন্তু মারাত্মক গুরুত্বপূর্ণ ছিল। মানে আমার মনে হয় তোমরা এতটুকু বুঝছো যে কতটা গুরুত্বপূর্ণ ছিল, বুঝেছো? সত্যি করে মন থেকে বলো, বুঝেছো তো? শিওর সবাই বুঝেছো? এই ভ্যাটের ঝামেলা ক্লিয়ার হয়েছো, মানে ভ্যাটের জাবেদা রিলেটেড ইস্যু ক্লিয়ার? আলহামদুলিল্লাহ ক্লিয়ার, ঠিক আছে? ওকে থ্যাংক ইউ, এই তো মাশাল্লাহ, গুড। এবার আসো ব্যাটারি ইস্যুটা যদি ক্লিয়ার হই, এখানে আসো। এখানে কি বলছে, একটা পণ্য, সেম প্রশ্ন, হ্যাঁ, এত টাকা ধারে বিক্রি করা হয়, ঠিক আছে, কারবারি বাট্টা আছে। এবার দেখো, এবং এই টাকার উপর আমার নগদ বাট্টা আছে, তার টাকার সম্পূর্ণ টাকা আদায়ের ক্ষেত্রে প্রদান। আচ্ছা এবার ভালো করে শুনো, খুব ইম্পর্টেন্ট। তাহলে এই যে টাকাটা আছে, ঠিক আছে, এটা হচ্ছে কত টাকা, 20,000 টাকা হবে এখানে, তাই তো? 20,000 টাকা না, এটা হচ্ছে 10,000 টাকা। বলেছে তার প্রাপ্য সম্পূর্ণ আদায়ের ক্ষেত্রে কত টাকা প্রদান করতে হবে। ম্যাথটা ভালো করে বুঝো, মানে তার টাকা আদায়ের জন্য তাকে কত টাকা প্রদান করবে। আচ্ছা আসো, 2 লাখ টাকার উপরে 5% কারবারি, 10% করলে কত, 20,000, 5% 10,000, তাহলে 1,90,000 টাকা হচ্ছে আমার কারবারি বাট্টা বাদে, এটা বাদ দিলাম। 10% করলে কত, একটা সময় 20,000, 5% কত, 10,000, তাহলে 1,90,000 টাকা থাকে। এবার আসো খুব ভালো করে শুনবা, এরপরে 2% নগদ বাট্টা, তাহলে 1,90,000 উপর 2%, 10%, 1,90,000। আমি একটু সংখ্যায় লিখি, 1%, 10% করলে কত, 19,000, তাহলে 10% কত, 19,000, 1% কত, 1% 1,900, একটা শূন্য করে বাদ দাও, তাহলে 1% 1,900 হলে 2% কত, 2% 3,800, এই যে 3,800 অ্যান্সার। স্যার আপনি তো এখানে বাট্টার টাকা বের করলেন, কিন্তু এখানে কি বলেছে ভালো করে বুঝো, তার প্রাপ্য মানে এই টাকা আদায়ের ক্ষেত্রে কত টাকা প্রদান, মানে তা প্রদান মানে কি, কত টাকা বাট্টা প্রদান করতে হবে। এখানে বলেনি কত টাকা আদায় হবে। যদি বলতো তার কত টাকা আদায় হবে, তাহলে অ্যান্সার কি হতো জানো? তাহলে অ্যান্সার হতো 1,90,000 মাইনাস 3,800। কথা কি বুঝেছো? এই কথা কি ক্লিয়ার? এই পেজগুলা ক্লিয়ার? যদি এই পেজগুলো আজকে ক্লিয়ার করে না নিতে পারিস, তোদের মতো হতভাগা পৃথিবীতে আর একটাও নেই। এই পেজগুলা কি ক্লিয়ার? পরীক্ষালে কিন্তু এই পেজগুলা তোকে বিপদে ফেলবে। তাহলে সিস্টেমটা কি বুঝছো, যে এখানে কিন্তু একটা ওয়ে বলছে, এটা কুমিল্লা ইউনিভার্সিটি পেঁচানো কোশ্চেন, এই পেজগুলাই তোমাকে বিপদে ফেলে পরীক্ষার অনেক স্টুডেন্ট কমে যাবে, খুবই স্বাভাবিক। আচ্ছা তাহলে এবার দেখো খুব ভালো করে বুঝো, এবার এই টপিক্সের কোশ্চেন নিয়ে ইনশাল্লাহ আর কোনো সমস্যা হবে না। তাহলে কারবারি বাট্টা রিলেটেড সব ঝামেলা শেষ। এবার আসো খুচরা নগদানের প্রবলেমগুলো একটু সমাধান করি। কুমিল্লা ইউনিভার্সিটি, কুমিল্লা আমি আসতেছি, তোমাকে একটু ওয়েট করো। দেখো অগ্রদত্ত মানে কি, অগ্রিম,
এই নগদানের খুচরা নগদানের বেশি পেঁচাবে না, আমার যা বলবো তা শুনবা। প্রথমে একটা ব্যালেন্স আছে কত, 200 টাকা একটা ব্যালেন্স, সারা মাস ধরে এত টাকা খরচ। সবাই একটু মন দিয়ে আমার সাথে পড়ো। খুচরা নগদানের একটা ব্যালেন্স আছে এবং সারা মাসে খরচ আছে। মাসের শেষে কত টাকা দিবে? সহজ কথা, যা খরচ তা দিবে। প্রশ্ন এটাই আসে, মাস শেষে ক্যাশিয়ারকে কত টাকা দিবে? উত্তর হচ্ছে, উত্তর লিখে ফেলো, যা খরচ, খুচরা যা খরচ তা দিবে। ওকে ফাইন, তাহলে মাস শেষে ক্যাশিয়ারকে কত টাকা দিবে? যা খরচ তা দিবে। আচ্ছা, আর যদি উদ্বৃত্ত চাই, উদ্বৃত্ত চাইলে মাসের শুরুতে যা ছিল তা, উদ্বৃত্তর ব্যাপার পরে, আগে একটু কি কনফার্ম, যা খরচ তা দিবে। ক্লিয়ার? তাহলে খরচ কত? 47। তাহলে এই ম্যাথ নিয়ে তোমাদের প্রবলেম হবে না। এখন যদি বলতো মাস শেষে উদ্বৃত্ত কত, মাস শেষে উদ্বৃত্ত কত, মনে রাখবা উদ্বৃত্ত কত, শুরুতে যা থাকবে এটাই আনসার। যদি মাস শেষে উদ্বৃত্ত বলে শুরুতে অ্যান্সার দিব। এই কোশ্চেন আমি পড়াচ্ছি, এখন ওই কোশ্চেন না যাই। সহজ কথা, যদি বলে ক্যাশিয়ারকে কত টাকা দেবে, যা খরচ তা দেবে। ক্লিয়ার? ক্লিয়ার কথা? সবাই কি ক্লিয়ার? সবাই কি ক্লিয়ার হইছো? যা খরচ তা দেবে। সবাই ক্লিয়ার? যা খরচ তা দেবে, কোনো সমস্যা নেই। ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ সো মাচ। ওকে ফাইন, আসো তাহলে যা খরচ তা দেবে, এখানে কোনো সমস্যা নেই। আসো এবার আসো, যদি ক্রেতা ধারে ক্রয়তে পণ্য, ভালো করে শোনো, ক্রেতা ধারে পণ্য ফেরত দেয়। আচ্ছা, পণ্য ফেরত খুবই ইম্পর্টেন্ট। ধারে পণ্য ফেরত, এখানে একটা কথা আছে, একটা হচ্ছে শুধু পণ্য ফেরত, সবাই ভালো করে বুঝো। একটা হচ্ছে নগদে পণ্য ফেরত, আর ধারে পণ্য ফেরত। দেখো কতগুলো ঝামেলা, তোমার নিজেরা অত এগুলো জানতা না। আর আছে কি স্থায়ী সম্পত্তি, ধারে স্থায়ী সম্পত্তি ক্রয়। দেখো প্রবলেমগুলো বুঝো। তাহলে ধারে পণ্য ফেরত, ধারে পণ্য ফেরত মানে কি? সাধারণত পণ্য ফেরত মানে ক্রয় ফেরত। তাহলে ক্রয় ফেরত কোথায় যাবে? ক্রয় ফেরত যাবে দায়, ক্রয় ফেরত যাবে যাবে। ওকে ফাইন, ক্রয় ফেরত যাবে। আসো, নগদে পণ্য ফেরত সাধারণত হয় না, নগদে পণ্য ফেরত সাধারণত হয় না, কারণ নগদে পণ্য কিনলে লেখা থাকে বিক্রিত মাল ফেরতযোগ্য নয়। তো নগদে পণ্য ফেরত সাধারণত কি হয় না। যদি ইনকেস পরীক্ষায় চলে আসে, সাধারণ জবাব মেরে দিবা। নগদে পণ্য ফেরত হয় না, যদি ইনকেস চলে আসে মেরে দিবা। নগদে পণ্য ফেরত হয় না, কারণ নগদে পণ্য ক্রয় বিক্রয়ের সময় ক্যাশ মধ্যে লেখা থাকে বিক্রিত মাল ফেরতযোগ্য নয়। এবার আসো ধারে পণ্য ফেরত। এখন আসো, পণ্য ফেরত তো পণ্য ফেরত, বুঝেছো ভালো করে? ধারে পণ্য ফেরত, তাহলে এটা কি কোন যাবে দেয়? ক্রয় ফেরত যাবে দা। আচ্ছা, আর একটা কথা, যদি বলে ধারে ক্রয়, শুধু ধারে ক্রয় বললে কি দিবা? ধারে ক্রয় করলে ক্রয় যাবে দা। ওকে, আচ্ছা, শুধু ধারে ক্রয় বললে ক্রয় যাবে দা, শুধু ধারে ক্রয় বললে ক্রয় যাবে দা। এবার আসো, খুব ইম্পর্টেন্ট, ধারে পণ্য ফেরত, তাহলে ক্রয় ফেরত যাবে দা। এখন আসো, ধারে সম্পত্তি ক্রয়, ভেরি ইম্পর্টেন্ট। ধারে পণ্য ক্রয় করলে তো তুমি দিচ্ছ হচ্ছে, ধারে পণ্য ক্রয় করলে দিচ্ছ করা যাবে দা। তাহলে ধারের সম্পত্তি ক্রয়, ভেরি ইম্পর্টেন্ট। ধারে পণ্য ক্রয় করলে করা যাবে দা, ধারের সম্পত্তি ক্রয়, এইটা সাধারণ যাবে দা, এটা মাথায় রাখবা। এটা কোন যাবে দা? সাধারণ যাবে। এটা করা যাবে দা যাবে না। ধারের সম্পত্তি কিনলে করা যাবে তাই যাবে না। ধারে পণ্য ক্রয় করলে করা যাবে যাবে। সম্পত্তি ক্রয়, ধারে হোক বা তোমার নগদে হোক, ধারে হোক বা নগদে হোক, সাধারণ যাবে। এখন আসো, ধারে পণ্য ফেরত, এখানে এই যে পণ্য ফেরত, এখানে কি নেই? ক্রয় ফেরত যাবেদা নাই। যখন থাকবে না তখন সাধারণ যাবেদা নেওয়া যাবে। ক্লিয়ার? যখন প্রশ্নে অপশনে থাকবে না, সাধারণ যাবেদা নেওয়া যাবে। ক্লিয়ার? ভাইয়া, এই ব্যাপারগুলা মনে হয় সহজ, এইগুলা এত সহজ না, ঘুমালে হবে না বাচ্চারা। আমি কেন বলি যে দেখ আমার ক্লাস কর, আমার তাহলে বুঝতে পারছো। তাহলে বিক্রয় ক্ষেত্রে সেম প্রসেস। যেমন দেখো, পণ্য বিক্রয় যাবে দায়, কিন্তু যদি বলি স্থায়ী সম্পত্তি বিক্রয়, সাধারণ যাবে দায়। ধারে স্থায়ী সম্পত্তি বিক্রয়, সাধারণ যাবে দায়। এখন ধারে পণ্য ফেরত, তাহলে কি? ধারে পণ্য বিক্রয়, ধারে বিক্রিত পণ্য ফেরত, তাহলে বিক্রয় ফেরত যাবে দা, কিন্তু অপশনে বিক্রয় ফেরত যাবে দা নাই। তখন কি করবা? তখন সাধারণ যাবে দায় মারতে হবে। মানে যখন অ্যান্সারে পাবা না, সাধারণ যাবে দায় মারবা। ক্লিয়ার? বুঝেছো? এইটাই হচ্ছে খেলা, এইটাই হচ্ছে প্রশ্ন সলভের খেলা। আসো, এই বিডি সিডি,
এইগুলা একটা প্রবলেম আছে, এই ব্যাপারগুলো নিয়ে আমি কোনো প্রবলেম শুনতে চাই না। এই বিডিসিডি নিয়ে আমি কোনো প্রবলেম শুনতে চাই না, একেবারে চাই না। এই বিডিসিডি নিয়ে কোনো সমস্যা আমি এরকম কোশ্চেন কিন্তু আসে, একেবারে কোনো প্রবলেম শুনতে কি আমি চাই না। একটা স্ক্রিনশট দাও শুধু। ওকে, এই বিডিসিডি নিয়ে আমি কোনো, এই যে এইটা খুবই ইম্পর্টেন্ট, ভালো করে স্ক্রিনশট দাও, সবার জন্য খুব গুরুত্বপূর্ণ। দেখো এই যে ক্রয় যাবে তাই কি যাবে, শুধু ধারে করা যাবে, নগদে বা ধারে সম্পত্তি ক্রয় আসবে না, ঠিক আছে, ভেরি ইম্পর্টেন্ট। বিক্রয় যাবে কি যাবে, শুধু ধারে বিক্রয় আসবে, নগদে বা ধারে বিক্রয় আসবে না। এইগুলা তোমরা এই ছোটো ছোটো কনসেপ্ট পরীক্ষা হলে ভুল করো। নগদ প্রাপ্তি যায় কি যাবে, শুধু নগদ প্রাপ্তি যায়, কোনো বকেয়া লেনদেন আসবে না। এইটা ইনক্রিজ 1 2 3, এবং এটাও স্ক্রিনশট দাও, ভেরি ইম্পর্টেন্ট ভাইয়া। তোমাদেরকে যে কত ক্ষুদ্র ধরে ধরে পড়াচ্ছি আমি, যেমন ডেবিট নোট কে তৈরি করে এবং কে, এই বক্সটাও খুব ইম্পর্টেন্ট, এটা অনেক ইম্পর্টেন্ট। ওকে, এবার বিডিসিডির যে ব্যাপারটা, খতিয়ান এখান থেকে প্রশ্ন হয়, ধামধুম করে স্ক্রিনশট দাও, ধামধুম করে স্ক্রিনশট দাও। এই যে এই বক্সটা খুব ভালো করে পড়বা, এই বক্সটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, একটা প্রশ্নের সম্ভাবনা আছে, ঠিক আছে। এই যে বিডি, এই যে উপর থেকে দেখছো, ওই যে হুবহু কোশ্চেন, এই যে বিডি মানে কি দেখছো, উপর থেকে আনিতে হয়, দেখছো যে প্রথম কোশ্চেনটা যে উপরে হতে আনিতে হয়, দেখছো। এইটা লাগবে না, এই বক্স পড়া লাগবে না, আমি তোমাদেরকে সহজ করে দিলাম, শুধু এইটুক পড়বা, এখান থেকে কোশ্চেনের সম্ভাবনা অনেক বেশি। ওকে ভাইয়া, যা বলবো একদম ক্যাট ক্যাট করে পড়বা। আসো তাহলে এটা হয়ে গেল, তাহলে এই টপিকস আমি আর কথাই বলবো না, এই টপিকস কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে। ওকে ফাইন। একবার বলতো সাধারণ জাবেদা আছে, আবার করাই ফেরত আছে, তাহলে করাই ফেরত নিবা, সাধারণ জাবেদা তখন নেওয়া যাবে না ভাইয়া, ঠিক আছে। ওকে, সাধারণ আর বিশেষ সম্পূর্ণ আলাদা, সাধারণটা হচ্ছে এমনি সিম্পল, আর বিশেষটা হচ্ছে মানে একেবারে স্পেশালের জন্য। এইগুলো যদি এখন প্রবলেম হয় মারবো কিন্তু। করাই জাবেদা অন্তর্ভুক্ত হয় কোনটি ভাই, আমি তো বললাম না, ধারে করাই, মনে আছে বলেছিলাম, ধারে করাই। তাহলে করা যাবে তাই কি যায়, ধারে ক্রয়, ধারে ক্রয়, সকল ধারে করাই, নট পণ্য করাই, ধারে করাই। এখন তোমাকে যদি প্রশ্ন করি ধারে আসবাবপত্র করাই, তাহলে কি আসবে, আসবে না, কারণ ওই যে ধারে আসবাবপত্র একটা সম্পদ, ওটা যাবে কোথায়, সাধারণ জাবেদায়। তাহলে ক্রয় জাবেদায় যাবে কে, ক্রয়দা প্রস্তুত করে কে, ক্রেতা, এবং ক্রয় জাবেদা প্রস্তুত করে কে, ক্রেতা। তাহলে ক্রয় জাবেদা কি যায়, ধারে ক্রয়। ওকে, এবার আসো একটা দিন, তাহলে বিক্রয় জাবেদা কে প্রস্তুত করে, বিক্রেতা। তাহলে বিক্রয় জাবেদায় কি যায়, ধারে বিক্রয়। হয়ে গেল, এই দুটা ক্লিয়ার। আসো, আশা করি এখানে প্রবলেম হবে না। এত টাকার মূল্যে ক্রেতাদের বিনামূল্যে বিতরণ, একটা খুব ভালো কোশ্চেন। এই কোশ্চেনটা কেন আমি দিছি জানো, বিনামূল্যে বিতরণ বা বিজ্ঞাপন, বিনামূল্যে বিতরণ দেওয়া অথবা বিজ্ঞাপন দেওয়া একই জিনিস, ঠিক আছে। এই দুটার ক্ষেত্রে বিজ্ঞাপন ডেবিটের মাথায় রাখবা। ওকে, এখন আসো এই জায়গায় ক্রেডিট কি হবে, ডেবিটটা ইম্পর্টেন্ট না, ডেবিট তুমি জানতা, তুই বলতো ক্রেডিট কি হবে, মনে রাখবা পণ্য দিছে, তার মানে পণ্য দিছে, বিনামূল্যে পণ্য দিয়ে দিছে, তার মানে ক্রয় ক্রেডিট। বিনামূল্যে পণ্য দিলে ক্রয় ক্রেডিট হয়, এটা সারাজন মাথায় রাখবা। এই যে এই ডেবিটটা তুমি পারতা, কিন্তু ক্রেডিটটা তুমি অনেক স্টুডেন্ট জানতা না। যখন বিনামূল্যে কোনো পণ্য দিয়ে দেওয়া হয় তখন কি হয় জানো, তখন পণ্য চলে যায়, তাহলে বিজ্ঞাপন ডেবিট আর ক্রয়টা ক্রেডিট হয়। ওকে, আর এটার সমীকরণ কি হয় জানো, বিজ্ঞাপন ডেবিট মানে কি ওই মাইনাস, আর ক্রয় ক্রেডিট মানে ওই প্লাস। তা তোমাকে যদি পরীক্ষায় প্রশ্ন করলে তুমি ভেবাচেকা খেয়ে যাওয়া, বিনামূল্যে পণ্য বিতরণের ফলে কি হয়। যদি তোমাকে বলি মালিকানা সত্ত্ব অপরিবর্তন, এটা কি সঠিক, মালিকানা সত্ত্ব অপরিবর্তন। যদি বলি মালিকানা সত্ত্ব বৃদ্ধি বা হ্রাস। ওকে আসো, যদি বলি সম্পত্তি হ্রাস এবং ব্যয় হ্রাস, তুমি কোনটা অ্যান্সার নিবা বলো দেখি, কে পারো। এই কোশ্চেনটার অ্যান্সার একেবারে এখনই পড়াইলাম, এখনই অ্যান্সার নিলাম, বলো এক এ বি সি, ডি নম্বরে নো নান, কি অ্যান্সার দিবা তুমি বলো। ধরো এইরকমই কোশ্চেন পেঁচাবে, কোশ্চেন মানে এই যে বেসিকগুলা তোমাকে ডেভেলপমেন্ট করবে, তোমার শক্তি যোগাবে, তোমাকে একেবারে কোনোভাবেই কেউ ফেলাইতে পারবে না ইনশাআল্লাহ, যদি তুমি তোমার এই বেসিক ডেভেলপমেন্টটা করে যাও। এইগুলা করলে তোমার বাসায় পড়া লাগবে না ভাই, এই ক্লাসগুলা করার পরে কারো বাসায় পড়া লাগে না ভাই, টু বি অনেস্ট লাগে না। কি অ্যান্সার করো বলো দেখি, কি অ্যান্সার করো বলো দেখি। এ সি দেখছো, এই যে অনেকে অ্যান্সার, একটু দ্রুত ক নম্বর অ্যান্সার করছো, অনেকে সি অ্যান্সার দেখছো। আচ্ছা
এই দেখছো দেখছো, দ্যাটস দ্য পয়েন্ট। আমি এখন তোমাদেরকে পড়াচ্ছি, তোমরা তাও এখনো পারছো না, কেউ পারোনি এটার অ্যান্সার। এটার অ্যান্সার এটাও হবে, এটাও হবে। মালিকানা সত্ত্ব অপরিবর্তন যে কথা, হ্রাস বৃদ্ধি সেই কথা। এটা জাবেদা কি ছিল, আমি নিজে পড়াই দিয়েছি তাও পারোনি। তাহলে বুঝতে পারছো তোমাদের বেসিক ডেভেলপমেন্টটা কেন দরকার। আমি তোমাকে বলতেছিলাম তুমি পারবা না, তুমি চেষ্টা করলে পারবা। আসলে তুমি নোট করতেছো না, আসলে তুমি সিরিয়াস না, আসলে তুমি যে কষ্ট করে পড়তেছো, তুমি হয়তো ক্লাস শুয়ে পড়ে দেখতেছো, তুমি আসলেই নিজের ভুল করতেছো, আসলেই তোমার সময় নষ্ট হচ্ছে, কিন্তু তুমি মন দিয়ে পড়তেছো না। দোষ আমার না, দোষ তোমার। কালকে বলতে পারবা না আমাকে দোষ। আজকে আমি অপারেশন অবস্থায় দাঁড়ায় দাঁড়ায় ক্লাস নিচ্ছি, কি জন্য? কালকে না বলতে পারো যে এই মানুষটা ঠগাইছে তোমাকে, এই মানুষটা কষ্ট করছে, এটা বলতে পারো। তুমি খুব অন্যায় করেছো এই কোশ্চেনের অ্যান্সারটা না পেরে, নিজেকে খুব অপরাধবোধ মনে করো, একটু সিরিয়াস হও। একটু আগে বলেছিলাম বিজ্ঞাপন ডেবিট মানে ওই মাইনাস, আর ক্রয় ক্রেডিট হলে ওই প্লাস। তাহলে কি মালিকানাত্ব বাড়বে কমবে, তার মানে অপরিবর্তন। এই যে মালিকানাত্ব হ্রাস বৃদ্ধি, দেখছো দুটো অ্যান্সার। বুঝতে পারছো কি বলছি? বুঝতে পারছো? এই জন্য বলি এই পরীক্ষার হলে এই প্রবলেমগুলাই হবে। এই ইজি কোশ্চেনগুলাই পারতেছো না, খুব কষ্ট লাগে এইগুলো না পারলে। বিক্রয় প্রাপ্তি এত টাকা বাজারের মধ্যে 15% ভ্যাট। দেখো যার মধ্যে ভ্যাট বলেছে, তার মানে এর সাথে ভ্যাটটা আছে। খুব ভালো করে বুঝো, একটা কোম্পানির প্রাপ্তি এত টাকা, এর মধ্যে এত টাকা ভ্যাট আছে, তার মানে এই টাকার মধ্যেই 15% ভ্যাট আছে। কোম্পানি বিক্রয় বাবদ ক্রেডিট কত? তাহলে আমরা সবাই জানি বিক্রয় করলে কি হয়, এখানে নগদান আছে, তাহলে নগদান আর ডেবিট হয়, হ্যাঁ, বিক্রয় ক্রেডিট হয়। তা আমরা একটু আগে বলেছিলাম বিক্রয় যদি ক্রেডিট হয়, ভ্যাটও ক্রেডিট হয়। তাহলে এখানে টোটাল নগদের টাকা আছে 48,300। তাহলে ভ্যাট কত আর বিক্রয় কত, এখন কেমনে বের করব? এই কোশ্চেনটা না বুঝলে তুমি জীবনের সব থেকে বড় ভুল করবা। 48,300 কোন মায়ের ভূত আছে গুণ 3/23 এই ক্যালকুলেশন করতে পারবে না। এবার আসো, তাহলে এই ক্যালকুলেশন পরীক্ষার হলে যদি চলে আসে, তাহলে আমরা কি করব? আমরা একটা টেকনিক কাটাবো। টেকনিকটা কি দেখো, এই জায়গায় আমরা দুইটা অংশে ভাগ করব। কিভাবে দেখো, খুব গুরুত্বপূর্ণ সহকারে আমার কথাগুলা একদম মন দিয়ে শুনবা। আমরা দেখব তাহলে উত্তরে যে অংশটা আছে, ধরো 40,000, 40,000 15% করো তো। তাহলে 15% করলে হবে 4,000 আর 500 দিয়ে 6,000, তাহলে 46,000 মিলতেছে না। তার মানে এটা অ্যান্সার না। মানে অপশনে যে বিক্রয়টা আছে তার উপরে 15% করব, যদি যোগ করে এটা হয় সেটা অ্যান্সার। তাহলে 42,000, 42,000 15% করলে কত হয়? 10% করলে কত? 4200, 5% 2200। এই তো হয়ে গেছে 4200 আর 2200 6,400, সরি 2100, তাহলে 6,300, তাহলে 6,000, সরি 4 আর 2 6, 6,04200, 6,300, তাই নাকি? হ্যাঁ, তাহলে 6,300 আসছে এখানে। তাহলে এই 42,000, 6,300, 48,300 মিলে গেছে, তাহলে এটাই আনসার। তার মানে আমি বুঝতে পারলাম আমি অপশন দেখে দেখে মিলিয়ে করব। কথা কি ক্লিয়ার? আমি অপশন দেখে দেখে মিলাই করতে, তাহলে অপশন দেখে দেখে মিলাবো কোন অপশনের উপরে 15% করলে সেই 15% যোগ করলে অ্যান্সার এটা। কারণ আমার তো বিক্রয় চাইছে, তো বিক্রয়ের টাকাটা হবে সিঙ্গেল টাকা, ওই টাকার উপরে 15% করলে ওই দুটো যোগ করলে এটা হবে, তাহলে সেটা অ্যান্সার। সবাই কি বুঝেছো? সবাই বুঝেছো? সবাই কি আমার টেকনিকটা ক্লিয়ার? অপশন দেখে দেখে করতে হবে, টাকার অ্যামাউন্ট আলাদা করা। থ্যাংক ইউ সো মাচ। ক্লিয়ার ভাইয়া? ক্লিয়ার? দাদা চলে যাচ্ছিস, যাস না রে, গেলে কষ্ট লাগে। চলে যাচ্ছিস কেন? এই তো খুবই গুরুত্বপূর্ণ, মানে খুবই গুরুত্বপূর্ণ, এই ভ্যাটের ব্যাপারটা খুবই ইম্পর্টেন্ট। তাহলে এই ব্যাপারটা কি একদম সলিডভাবে ক্লিয়ার হইছো? ব্যাপারটা বুঝছো? তাহলে অপশন দেখে করতে হবে। এই সিস্টেম ক্লিয়ার? সিস্টেম ক্লিয়ার? তাহলে এবার আমার তোরা সবাই বলতো, যদি এই প্রশ্নে বলতো, খুব ভালো করে বল একটা জিনিস, খুবই ভালো করে শোন, আমার কথাটা মন দিয়ে শোন একদম। ধর এই প্রশ্নে এরকম কিছুই চাইনি, হ্যাঁ, এই প্রশ্নে বলছে ভ্যাট কত, তাহলে এখানে কত? 5,000, এখানে হচ্ছে 6,300, এখানে 6,000, এখানে 5,000। তাহলে এই প্রশ্নে তোমাকে একটা কথা বলতে পারে যে হচ্ছে ভ্যাটের পরিমাণটা কত, তাহলে তুমি কেমনে বের করতা? ভেরি ইম্পর্টেন্ট কিন্তু। আসো, তখন আমি এই একটা কোশ্চেন দ্বারা কিন্তু আমি তোমাকে ক্লিয়ার করে দিচ্ছি, খুব ভালো করে শোনো। ওকে ফাইন,
একজন বলছে ভাইয়া দুইটা তো অপশন, দুইটা একসাথে থাকলে তো মালিকানা সত্ত্ব অপরিবর্তন দিব নাকি হ্রাস বৃদ্ধি? আরে আমি তো তোমাকে একটু কনফিউশন করার জন্য দিছি, এরকম ভাবে দুটো একবারে থাকবে না। আসো, বা আর দুটো থাকলেও প্রথমটা দিবা, আমি তো তোমাকে কনফিউশনের জন্য দিই। দেখো এই জায়গাটায় কি আছে দেখো তো, এই যে 48,000 না, তাহলে প্রথমে আমি যেই কাজটা করব, এইরকম থাকলে যদি বলতো ভ্যাটের পরিমাণ কত, তাহলে 48,000 থেকে 5,000 বাদ দেবো। তাহলে 5,000 বাদ দিলে কত হয়? 48 থেকে 5,000 বাদ দিলে আসল টাকা বার হবে। তাহলে আমার 48,000 থেকে 5,000 বাদ দিলে হবে হচ্ছে 43,300। এখন প্রশ্ন আছে এটা তাহলে আমার আসল টাকা। ওকে ফাইন, তাহলে এই আসল টাকার উপরে কি 15% করলে এই 5,000 হয়? উত্তর হচ্ছে না, হয় না। তাহলে এটা বাদ, তাহলে এটা বাদ। আসো, এটা ভ্যাট, ভ্যাট তো এটা একটা, এখান থেকে এটা বাদ দাও, থাকে 42,000। এবার আসো, এই 42,000-এর 15% করলে কি এই 6,300 হয়? উত্তর হচ্ছে ইয়েস হয়, তো এটাই অ্যান্সার। আচ্ছা, 48 থেকে 6,000 বাদ দেন, থাকে 42,300। সেই 42,300-এর উপরে 15% করলে কি 6,000 হয় না? তাহলে এইভাবে করতে হবে। তাহলে আমি দুইটা অপশনই শিখালাম, ভ্যাটও কেমনে বের করবা, আবার তুমি মূল টাকাও কেমনে বের করবা। ক্লিয়ার? এখানে আছে ধরো 6,000, এই 48,300 মাইনাস 6,000 থাকে 42,300। তাহলে এর উপর তুমি 15% করো তো, করলে এই টাকা কি হবে? উত্তর হচ্ছে না, হবে না, শুধুমাত্র এই একটাই হবে। দ্যাটস মিন এটাই অ্যান্সার, এর থেকে ভালো সমাধান আর হতেই পারে না। খুশি? ওকে, সবাই খুশি? এরকম কোশ্চেন হলে পরীক্ষা লেগে পারা যাবে? বলো, এই ভ্যাটটা মাথায় তুলে নোট করো সুন্দর করে। এই ভ্যাট নিয়ে আর আমি কোনো কথাই বলবো না, একদম ভ্যাট ক্লিয়ার। ভ্যাট নিয়ে আমি কোনো কথাই বলবো না, ভ্যাট নিয়ে আমি কোনো কথাই বলবো না, ঠিক আছে? ওকে ফাইন। আসো, এখন একটা কথা মন দিয়ে শুনো, এইখানে একটা কথা ক্লিয়ার। আসো, শরীফের নিকট প্রাপ্য 10% বা 10,000 টাকা, এটা খুব ইম্পর্টেন্ট। তাকে মৌকুফ করা হলো, এটি কোন হিসাব? আচ্ছা, তুমি এটা বুঝতেছো না যে এটা কারবারি বাট্টা নাকি নগদ বাট্টা, এটা চেনার উপায় আগে বুঝো। আমার মনে হলো 10% বাট্টায় বিক্রয় 5,000 এবং আদায়ের সময় 5% ছাড়। আমাকে বলতো এখানে কোনটা কোন বাট্টা। আচ্ছা, এটা আগে চিনো, মনে রাখবা 10% বাট্টায় বিক্রয়, এইখানে একটা বাট্টা, আদায়ের সময় একটা ছাড়। এই যে দুইটা বাট্টার মধ্যে পার্থক্য, যেই বাট্টার সাথে বিক্রয় অথবা ক্রয় জড়িত তার নাম কারবারি বাট্টা। ক্লিয়ার কথা? তাহলে যেই বাট্টার সাথে বিক্রয় অথবা ক্রয় জড়িত তার নাম কারবারি বাট্টা, যেই বাট্টার সাথে আদায় অথবা পরিশোধ জড়িত তার নাম নগদ বাট্টা। তাহলে আমরা বাট্টা চিনা ক্লিয়ার? আমরা কি বাট্টা চিনা ক্লিয়ার? বাট্টা চিনা ক্লিয়ার হইছি? ক্লিয়ার। তো যেই বাট্টার সাথে নগদ অথবা যেই বাট্টার সাথে ক্রয় অথবা বিক্রয় জড়িত তার নাম কারবারি বাট্টা, যেই বাট্টার সাথে ক্রয় আদায় অথবা পরিশোধ জড়িত তার নাম কারবারি বাট্টা। ক্লিয়ার? ওকে ফাইন, তাহলে আমরা বাট্টা ক্লিয়ার হইছি, যে বাট্টা চিনছি। এবার আসো, এখানে কি মৌকুফ করছো, তার মানে তুমি মাফ করছো। হ্যাঁ, কিসের সময়? প্রাপ্য হিসাবের, এই যে প্রাপ্য বা হিসাবের এত টাকা, তাকে মৌকুফ করছো। ক্রয় বা বিক্রয় কি আছে প্রশ্নে? ক্রয় বা বিক্রয় কি আছে? ক্রয় বা বিক্রয় নাই। তাহলে ক্রয় বিক্রয় নাই মানে এটা কারবারি বাট্টা, নগদ বাট্টা। এখন আসো, এর নগদ বাট্টা বুঝছি, খুব ভালো করে শোনো, খুব ভালো করে শোনো। এটা হচ্ছে নগদ বাট্টা, কিন্তু নগদ বাট্টার মধ্যে দুইটা ফাংশন আছে, একটা আছে প্রদত্ত আর আছে প্রাপ্ত। তুমি কিন্তু অনেকে জানো না প্রাপ্ত আর প্রদত্ত কি। মনে রাখবা, প্রদত্ত বাট্টা আর প্রাপ্ত বাট্টা কি। প্রাপ্ত বাট্টা যার আরেক নাম ক্রয় বাট্টা, হ্যাঁ ক্রয়, আর প্রদত্ত বাট্টা যার আরেক নাম বিক্রয় বাট্টা। অনেকে ভুলে যাও এই জায়গায় যে ক্রয় আর বিক্রয়, ভাই আমরা মনে রাখতে পারি না যে কোনটা আধুনিক নাম। এটা আমারও সমস্যা হইতো, হ্যাঁ এটা আমারও সমস্যা হইতো। বুঝতে পারছো কি বলছি? এটা আমারও সমস্যা হইতো, ঠিক আছে না? পণ্য ক্রয় করছি, পরিশোধ করব না, ভুল হয়েছে, আমার নিজেরও ভুল হয়েছে। দেখছো, আমার নিজেরও ভুল হয়েছে এখানে। হ্যাঁ এই দেখছো, প্রদত্ত বাট্টা আর একটা হচ্ছে ক্রয় বাট্টা, আর প্রাপ্ত বাট্টার একটা নাম কি, তাই না? বিক্রয় করছি, টাকা আদায় করছি, তাই নাকি? এই মাথা লেগেছে। বিক্রয় যখন আমি করি,
বিক্রয় করে যখন আমি টাকা আটাতে তাকে দিই প্রদত্ত বারটা, ঠিকই তো আছে, এই ঠিকই ছিল, একটু উল্টা উল্টা হয়ে গেছে। এই দুটা জিনিস না, আধুনিক নাম না ভাই, আমারও মনে থাকে না, এটা আমি কি করবো কও, মানে আমার নিজেরও ভুলে যায় আর কি মাঝে মাঝে। তার মানে প্রদত্ত বারটা একটা নাম, ক্রয় বারটা, এটার মনে রাখার টেকনিক আছে, মানে আমি বের করছি আজকে নতুন আমার বের হয়েছে মাথার থেকে। আর বিক্রয় বারটা আর একটা নাম প্রদত্ত বারটা, এটা কেন জানো মনে রাখবে, এভাবে দেখো, এর পয় রফলা, এই রফলা আর এই রফলা এটা মিল আছে, দেখছো? এই যে পয় রফলার সাথে কিন্তু এই যে পয় রফলার সাথে এই যে কয় রফলা এটা মিল আছে না, এটা ভাব আছে, তাহলে এই ভাবের সাথে বুঝতে হবে প্রদত্ত বারটা মানে সরি প্রাপ্ত বারটা আর আছে ক্রয় বারটা দুইটা মিল আছে, বুঝতে পারছো? ওকে, এখন আরো ভাবে চেনা যায়, দেখো তো প্রাপ্ত বারটা, প্রাপ্ত বারটা আর ক্রয় বারটা, এখানে এই প্রাপ্ত ওয়ার্ডে এই দুটা একটা ওয়ার্ড, এই দুটা একটা কাপল, কাপল মানে এটাও একটা ওয়ার্ড, আর এখানেও একটা ওয়ার্ড, একটা দুইটা ওয়ার্ড, তার মানে এরও দুইটা ওয়ার্ড এটাও দুইটা ওয়ার্ড, তাহলে এটা মিল আছে। প্রদত্ত 1 2 3 তিনটা ওয়ার্ড, বিক্রয় 1 2 3 তিনটা ওয়ার্ড মিল আছে, তাহলে বুঝতে পারছো? এই মনে রাখতে পারবা যে বিক্রয় আর প্রদত্ত মানে একই জিনিস, আর ক্রয় আর প্রাপ্ত একই জিনিস। ক্লিয়ার? এই বুঝেছো? মনে থাকবে? এবার মনে থাকবে। ওকে, এবার আসো, এবার খুব ভালো করে শোনো, তাহলে এই জায়গায় কেমনে মনে রাখবা, যখন তুমি পরিশোধ করবা, মনে রাখবা খুব ভালো করে, পরিশোধ করার সময় এটা খুব ইম্পর্টেন্ট, পরিশোধ করার সময় তুমি বারটা পাও, তাহলে যখন তুমি টাকা পরিশোধ করো তার নাম প্রাপ্ত বারটা, যখন তুমি টাকা আদায় করো আদায়ের সময় তার নাম কি ঘটে, প্রদত্ত বারটা ঘটে। এখন এই পরিশোধ কাকে করো, পাওনাদারকে পরিশোধ করো, তাহলে পাওনাদারকে পরিশোধ করো, আর আদায় কার কাছ থেকে করো, প্রাপ্যর কাছ থেকে। ওকে, ক্লিয়ার? তাহলে প্রাপ্য, এই দেখো প্রাপ্য হিসাবের কাছ থেকে এত টাকা মৌকুব, তাকে এত টাকা মৌকুব করা হলো, তাহলে এটা কোন বারটা, প্রাপ্য হিসাবের কাছ থেকে তুমি যখন টাকা আদায় করছিলা তাকে মৌকুব করছো, তুমি দিছো, দ্যাটস মিন নগদ বারটার মধ্যে প্রদত্ত বারটা বা বিক্রয় বারটা। ক্লিয়ার? এরকম কোশ্চেন আসতে পারে, খুবই ক্রিটিক্যাল কোশ্চেন এগুলা, এই কোশ্চেনগুলো বেসিক কিন্তু খুব ক্রিটিক্যাল। বারটার গোষ্ঠী শেষ, প্রদত্ত বারটা, ওকে ফাইন, শোন ঠিক আছে, প্রদত্ত বারটা একটা খরচ আর প্রাপ্ত বারটা একটা আয়। ক্লিয়ার? এই গোষ্ঠীটা একেবারে ক্লিয়ার, ইনশাল্লাহ এখানে প্রবলেম হবে না। ওকে, মানে একেবারে বারটার গোষ্ঠী ক্লিয়ার হইছো, বারটা চিনছো, বারটা কোন বারটা কখন কাজে লাগে, ক্লিয়ার? এভরিথিং ইজ ক্লিয়ার, আলহামদুলিল্লাহ ক্লিয়ার, এখানে আর কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। ওকে ফাইন, আসো দেখো, তাহলে এই বারটা কখন পরিশোধের সময় প্রাপ্ত বারটা, আদায়ের সময় প্রদত্ত বারটা, পরিশোধ কাকে বলি, পাওনাদারকে, তাহলে পাওনাদারের সাথে সম্পর্ক প্রাপ্ত বারটার, আর প্রাপ্য হিসাব বা দেনাদারের সাথে সম্পর্ক প্রদত্ত বারটা। ঠিক আছে? ওকে, আশা করি ক্লিয়ার হয়েছে, এই জায়গাটা ক্লিয়ার। এবার আসো, এই কোশ্চেন তুমি অবশ্যই পারবা, 10 দিনের মধ্যে পরিশোধ 2% বারটা 30 দিনের মধ্যে পরিশোধ করতে হবে, এটা পারবা। এখন আসো, এখানে কি চাইছে, এখানে ম্যাথ চাই, এখানে কি চাইছে, কন্ডিশন, তাহলে 2% বারটা, তাহলে 2% বারটা 30 দিন সময়, 10 দিনের মধ্যে পরিশোধ, তাহলে 2/10 মিলছে, 30 দিন, এই যে দিন, তাহলে N30, দেখো তো হয়েছে কিনা, এই যে আনসার। ঠিক আছে? ঠিক আছে, দেখছো এখানে একটু কনফিউশন, দেখো 10 আগে লাগাই দিয়েছে না, 10 আগে হবে না, তোমরা পরীক্ষা হলে বিপদে পড়ে যাবা, এরকম হবে, এরকম হবে না, এরকম হবে, তোমরা কনফিউশনে পড়ে যাবা যে বারটা কিন্তু আগে হয়, মনে রাখবা। এখানে মনে রাখা একটা টেকনিক আছে, তোমরা ভুল কোথায় করবে আমি বলে দিচ্ছি, পরীক্ষা হলে ভুল করবা 2/10 নাকি 10/2। আচ্ছা, এখানে প্রশ্ন তো 10 আগে আছে, তাইলে মনে হয় এই 10 আগে হবে, 2 পরে আছে, 2 মনে হয় পরে হবে, 30 পরে, এইভাবে তুমি এইভাবে অ্যান্সার করে ভুল করে আসবা। তাহলে মনে রাখার একটা টেকনিক শিখাই দিই, খুব ভালো করে শোনো, এই যে ভুল টালতে না হয় মনে রাখবা, অলওয়েজ ছোট ভাই মেজো ভাই, ছোট ভাই মেজো ভাই বড় ভাই। আচ্ছা, কখনো দেখেছো আজ পর্যন্ত এরকম হয়েছে 3/10 N30? কখনো আজ পর্যন্ত দেখেছো এই সংখ্যাটা বড় এরকম দেখেছো 2/5/10 N20? তাহলে কখনো কি দেখেছো এরকম আজ পর্যন্ত বারটার জগতে 7/2 N হচ্ছে 1 বা N5? তাহলে সারা জীবন এই প্রথমে বারটা হয় ছোট, তারপরের থেকে একটু বড় হয় এই ম্যাথ, তারপরে বড় এটা, তাহলে কি ছোট মেজো বড়, তাহলে ছোট কোনটা, এই যে মেজো বড়। ক্লিয়ার? ছোট মেজো বড়, ক্লিয়ার? ছোট ভাই মেজো ভাই বড় ভাই, এভাবেই হবে, ছোট থেকে শুরু হবে। ক্লিয়ার?
এই টপিকসগুলাই তোমাদের কাছে অনেক বেশি মানে একটা তারিখ ফারিক হবে না, নিট 30-এ নিট দেখছো, নিট লেখাটা হবে কিন্তু। ওকে, এগুলা খুবই 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 ইম্পর্টেন্ট, এই দিন টিন হবে না কিন্তু, এগুলা খুবই ইম্পর্টেন্ট। ছোটখাটো বিষয় পরীক্ষায় প্রশ্ন চলে আসে, বেগম রোকেয়াতে আসছে কিন্তু। আসো আসো, তাহলে এই কোশ্চেনটা দেখো, 5% ভ্যাট সহ, এটা একটু কঠিন আছে, তারপরে বুঝার ট্রাই করো। ভ্যাট সহ বলেছে সম্পত্তি বিক্রয় এত টাকা, এই কোশ্চেন সলভ করে আমি আর ভ্যাটের কোনো কোশ্চেন করাবো না। বিক্রয়কে কত টাকা ক্রেডিট করতে হবে, সেম প্রশ্ন। তাহলে ভ্যাট সহ বিক্রয়, এখানে 3টা জিনিস আছে। তাহলে বিক্রয় মানে কি, আসল টাকাটা। তাহলে একটা আছে নগদ টাকা, একটা আছে বিক্রয় টাকা, একটা আছে ভ্যাটের টাকা। তাহলে ভ্যাট সহ, তাহলে এই টাকাটা 21,000 টাকাকে কি কোনোভাবে গুণ 3 ভাগ 23 করা যাবে না। কিন্তু জাহিদ স্যার তোমাকে একটা টেকনিক শিখাইছে। জাহিদ স্যার কি বলেছে? জাহিদ স্যার বলেছে বিক্রয় তো এখানে আছে, এইটা 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 বা এইটা। এখন প্রশ্ন হচ্ছে এইটা এটা এটা এটা, যে কোনো একটা অ্যান্সার আগের রাউন্ড ফিগার ট্রাই করবা। এটা রাউন্ড ফিগার, ভালো করে শোনো। তাহলে এই রাউন্ড ফিগার উপরে 5% করো, 5% করলে তো 1,000 হবে। তাহলে 20 আর 21 মিলে গেছে, এটাই অ্যান্সার। তুমি 21,000 টাকার উপরে 5% করো, করে সেই টাকা যোগ করো, মিলবে না। স্যার আমি এটা তো আগে করতে পারতাম না, আগে তুমি রাউন্ড ফিগার দিয়ে ট্রাই করবা, যে কোনো একটা হয়ে যাবে। ক্লিয়ার? আমার কি আর এই ভ্যাটের ম্যাথ করানো লাগবে? এই ভ্যাট নিয়ে কি আর কোনো প্রবলেম হবে? এবার কিন্তু মার দেবো, একদম সত্যি কথা বলতেছি। ভ্যাট নিয়ে যদি আর কোনো কোশ্চেন আমাকে করো, বা এরপরে পরীক্ষা হলে যদি কোনো প্রবলেম তোমরা পড়ো অ্যাটলিস্ট, আমি কিন্তু পিটাবো। তো ভ্যাটের থেকে 2টা কোশ্চেন আসতে পারে। একটা হচ্ছে কি, 3 রকম কোশ্চেন পড়াইছি, মোট নগদান হিসাবে কত টাকা যাবে। আমি আর একটা কোশ্চেন পড়াইছি 2বার, বিক্রয় কত যাবে। আর একটা কোশ্চেন পড়াইছি ভ্যাটে কত যাবে। সেম ভাবে বিক্রয় জায়গায় করাই বলতে পারে, ভ্যাট তো বাড়িতে, ভ্যাট তো তুমি পারবাই। বুঝেছো? ক্লিয়ার? তাহলে ভ্যাট নিয়ে কোনো রকম ইস্যু ইনশাল্লাহ বাংলাদেশের যত বড় কঠিন কোশ্চেন হোক তোমাকে ফেরাতে পারবে না। এবং ভ্যাট কখন বাদ দিব? পণ্য ফেরত, পণ্য বার্তা, সব কিছু বাদ দেওয়ার পরে ভ্যাটের ক্যালকুলেশন করব। ফেরত, বার্তা, অলিখিত বিক্রয়, যত রকম ক্যালকুলেশন আছে সব কিছু করার পরে এক কথায় লিখে নাও, নিট ক্রয় অথবা বিক্রয়ের সাথে ভ্যাটের ক্যালকুলেশন। তাহলে ভ্যাট সবার শেষে হবে, ভ্যাট সবার শেষে হবে, ভ্যাট সবার শেষে হবে। লভ্যাংশ ঘোষণা এটা আমি পড়াবো না, কেন? এটা কোশ্চেন আমি প্রথম চ্যাপ্টারে এত ভালো করে পড়াইছি, আমার মানে বলার বাইরে। লভ্যাংশ ঘোষণা করলে কি হয়? আসো, মেশিনের সংস্থাপনের জন্য এত টাকা মজুরি খরচ যা ডেবিট করা হয়েছে। আচ্ছা, সংস্থাপন মজুরি এটা খুব ভালো করে মনে রাখবা। সংস্থাপনের জন্য মজুরি, তাহলে সংস্থাপনের জন্য, কার জন্য? সংস্থাপনের জন্য। এটা কিন্তু একটা স্থায়ী খরচ, তাহলে এটা মেশিনের সাথে যাবে বা যন্ত্রপাতির সাথে যাবে। ক্লিয়ার? এবং এটা একটা কি খরচ জানো? যদি এখানে প্রশ্ন আসতো এটা কোন ধরনের খরচ, এটা একটা মূলধন জাতীয় ব্যয়। কেন? ভালো করে বুঝবা। সংস্থাপনের জন্য যদি মজুরি হয় মূলধন জাতীয় ব্যয়, যদি বলতো যে মেশিন মেরামতের মজুরি, খুব ভালো করে, তাহলে কি হইতো? এখানে যদি বলতো মেশিন, এটা আমি কেন বলছি ভালো করে শুনো, মেশিন মেরামতের মজুরি, তাহলে মেরামতটা ছোটখাটো খরচ, এটা একটা মুনাফা জাতীয় ব্যয়। এবং ওকে ফাইন। আর সংস্থাপন তো একবারই হয়, ওইটার মজুরি সংস্থাপনের সাথে যায়, ওটা মেশিন হিসাবে দেখাবো বা যন্ত্র হিসেবে দেখাবো, এবং এটা মূলধন জাতীয় ব্যয়। বুঝতে পারছো কি বলছি? এবং আরেকটা কথা, আজকে কিন্তু আমি স্ক্রিনশট দিয়েছিলাম যে মূলধন জাতীয় ব্যয়কে মুনাফা জাতীয় ব্যয় দেখালে কি প্রবলেম হয়, ভুলে গেলে চলবে না। আমি কিন্তু আমার গুচ্ছ লাস্ট পেজ বই স্ক্রিন দেখাইছিলাম, ওটা খুব ইম্পর্টেন্ট, ভালো করে দেখবা। ওকে, একই কোশ্চেন দেখো, এত টাকা লিখবো তো, এটা সিম্পল। বিএফ, এই যে বিএফ সিএফ পড়াইছি। দৈনিক করাই বইতে কোন ধরনের, করাই বইতে কি লেখা হয় আমরা তো সবাই জানি, করাই বইতে কি লেখা হয়। করাই বই মনে রাখবা, করাই বই ধারে করাই, করাই বই যে কথা, করাই জাবেদা সে কথা। এইটা একটু জানতে না তোমরা, হ্যাঁ জানতে হবে তোমাকে। করাই বই, করাই জাবেদা একই কথা, বই জাবেদা একই কথা, ঠিক আছে? হিসাব মানে খতিয়ান, আর বই জাবেদা দুটো একই। ওকে, তাহলে বিক্রয় বই বা বিক্রয় জাবেদা লেখা হয় ধারে বিক্রয়। ওকে, থ্যাংক ইউ। 3 বছরের একটা বিমা, এটা ভেরি ইম্পর্টেন্ট, এই একটা কথা ঝামেলা লাগা দিছে। 3 বছর, দ্যাটস মিন এটা অগ্রিম, দ্যাটস মিন এটা অগ্রিম। তাহলে এর বিমা সালামি প্রদান করলে ডেবিট কি হবে? যদি শুধু বিমা সালামি হয় তাহলে জাবেদা হচ্ছে বিমা ডেবিট আর নগদান ক্রেডিট। ওকে, বিমা ডেবিট মানে কি? ওই মাইনাস আর এ মাইনাস। যখন বছর লাগাবে তখন এটা অগ্রিম। তাহলে অগ্রিম মানে কি? অগ্রিম বিমা সালামি ডেবিট আর নগদান ক্রেডিট। তাহলে দ্যাটস মিন পার্থক্য হচ্ছে, যদি এখানে কোনো বছর লাগাই সেটা অগ্রিমে চলে যাবে, আর যদি বছর না লাগাই ওটা ব্যয়ে চলে যাবে। ক্লিয়ার?
কথা ক্লিয়ার? কথা কি ক্লিয়ার? বুঝেছো সবাই? কি ক্লিয়ার? তাহলে একটা কথা হচ্ছে, যদি বছর লাগাই, কোনো বছর লাগায় একাধিক বছর, ওটা অগ্রিমে চলে যাবে। অগ্রিম বিমা সালামি ডেবিট, অগ্রিম বিমা একটা সম্পদ এ প্লাস, নগদান ক্রেডিট এ মাইনাস। আর যদি আমার শুধু বিমা থাকে, এটা ব্যয় চলে যাবে, ব্যয় যাবে হবে। এই কোশ্চেন পারবা, কোনো সমস্যা নেই, এই কোশ্চেন নিয়ে কোনো প্রবলেম নেই। 750 এই ফেরত বাদ দিবা, তারপরে বাকিটা পারবা। এই কোশ্চেন করাইছি। নগদ বারটা একটা কি, এবার কিন্তু মাইরালাই দেবো না পারলেই। প্রথম ক্লাসে পড়াইছি এটা অনগদ লেনদেন, এবং এটা একটা অভ্যন্তরীণ লেনদেনও বলা যায়। তুমি আমাকে বলতে পারো স্যার এটাও তো অ্যান্সার হয়, এটাও অ্যান্সার হয়, তবে বেস্ট অ্যান্সার হচ্ছে এটা। স্যার বেস্ট অ্যান্সার এটা কিন্তু অভ্যন্তরীণ লেনদেন, অবশ্যই নগদ বারটা। যদি এইটা না থাকতো আমি এটা অ্যান্সার নিতাম। এই জন্য এই কোশ্চেন আমি দিয়েছি। HSTU এ কত বড় খারাপ, এরকম কনফিউশনে তোমাকে ফেলাই দেয়। আর তোমরা কি করো, না দেখে হুট করে এগুলা মেরে দাও। বুঝতে পারছো? এইগুলা কিন্তু ঝামেলা হয়ে যায় পরে, মানে বিশাল ঝামেলা। স্টেশনারি প্রদান, ভালো করে দেখো, স্টেশনারির প্রদান এত টাকা পরিবর্তে এত টাকা। স্টেশনারি কি একটা খরচ, 920 টাকার পরিবর্তে 620 টাকা নগদান হিসাব প্রদানে লেখা হয়েছে। ভালো করে বোঝো, তার মানে পার্থক্য কত? সহজ হিসাব, পার্থক্য 660 টাকার পার্থক্য আছে এখানে। ওকে ফাইন। আচ্ছা কেন? দেখো 920 থেকে 620, 60 আর 620 টাকার পার্থক্য আছে। হাতে নগদ, তাহলে 620 টাকার 660 টাকার পার্থক্য মানে কি? এটাও বাদ, এটাও বাদ। এখন কম না বেশি, এইটাই হচ্ছে পার্থক্য। ভালো করে বুঝো। স্টেশনারি খরচ নগদান হিসাবে দেয়, তাহলে এক্সচেঞ্জের খরচ কি? এত টাকা। তাহলে খরচটা কি? খরচ হলে কি নগদানে যাবে, নগদান কি কমে যাবে, মানে নগদানে দেখাতে হবে, কিন্তু এর পরিবর্তে এটা দেখাইছো। তার মানে স্টেশনারি খরচ এত টাকা, এটার পরিবর্তে দেখাইছো। তার মানে তুমি নগদান হিসাবে স্টেশনারি খরচ এত টাকার প্রয়োজন, নগদান হিসাবে তুমি 660 টাকা কম দেখাইছো। এবার আসো, নগদান বইয়ে প্রদানে লেখা হয়েছে প্রদান, তাহলে নগদান বইয়ে তুমি এতটা কম দেখাইছো। হাতে নগদের সাথে নগদান বইয়ের কত টাকার পার্থক্য হবে? পার্থক্য হবে 660 টাকার পার্থক্য হবে, কম হবে ভাইয়া, বেশি হবে না তো। নগদ কি খুচরা নগদে এত টাকা, খরচ এত টাকা। ও আচ্ছা আচ্ছা, নগদান বইয়ে, নগদান কি বলছে? নগদান বইয়ের সাথে ঠিকই আছে, বেশি হবে। কেন ভাইয়া, কেন বেশি বলো তো? কেন বেশি বলো তো জানো? কারণ দেখো, তুমি খরচ যখন কম দেখাইছো, আমাকে বলো তো, খরচ কম দেখালে নগদান বইয়ে তখন কি হবে? নগদান বইয়ের উদ্বৃত্ত কি হবে? এখানে খুব ভেরি ইম্পর্টেন্ট, নগদান বইয়ের কথা বলেছে, নগদান বইয়ের উদ্বৃত্ত কি হবে? এটা কিন্তু আমি কনফিউশন হয়ে গেছি, উদ্বৃত্ত বেশি হয়ে যাবে। ওহ মাই গড, এটা কিন্তু খুবই জটিল হয়ে একটা অবস্থা, মানে সারা রাত না ঘুমালে যে প্রবলেমটা হয় আর কি। দেখছো, আমি নিজে ধরতে পারিনি এমন একটা অবস্থা। সত্যি কথা বলতে এই গুচ্ছর যে প্রশ্নাংশ আল্লাহ, আমি নিজেও এরকম সলভ গত বছর করিনি, এই বছর যেরকম করাচ্ছি। মানে ব্যাপারটা বুঝতে পারছো? স্বাভাবিকভাবে মনে হচ্ছে না নগদানে কম, হ্যাঁ হতে পারে নগদান হিসাবে কম, কিন্তু নগদান বইতে কি, যখন তুমি খরচটা কম দেখাচ্ছ, তাহলে খরচ কম দেখালে নগদান বইয়ের উদ্বৃত্ত কিন্তু বেশি হয়ে যাবে। সিম্পল যদি বলতো নগদের পাশে কি হবে, নগদের পাশে 600 কম, আমি বলতে পারি, কিন্তু নগদান বই মানে একটা উদ্বৃত্ত, একটা হিসাবের কথা বলছে। সবাই কি ক্লিয়ার? ঠিক আছে না ভাইয়া? এই সবাই কথা বলো, একটু ঘুমাই যাও না, পিটাবো কিন্তু একদম পিটাবো, কষ্ট করে। আজকে দ্বিতীয় চ্যাপ্টার পড়া শেষ করে দেবো, যা তৃতীয় চ্যাপ্টার যাবো না। খুশি হয়েছিস? অগ্রত্ব নেমে ক্যাশিয়ার, এই এটা তো সামবিল, এটা মুখস্থ করে ফেলবি, এটাকে ফ্লোট বলা হয়। হ্যাঁ ওকে। একটি কোম্পানির ট্রেজারি স্টক ক্রয় করলে কি হয়? এটা খুবই গুরুত্বপূর্ণ। ট্রেজারি স্টক ক্রয় করলে কোনটি হ্রাস পায়? খুব গুরুত্বপূর্ণ, একদম মানে ট্রেজারি স্টক কি, যখন কোম্পানি নিজের শেয়ার নিজে ক্রয় করে, হ্যাঁ তখন কি হয়? ইস্যুকৃত মূলধন হ্রাস পায়। এখন এটা তোরা জানিস না অনেকে কেন হ্রাস পায়, এটা মুখস্থ করে ফেল, যখন আমি সেকেন্ড পেপারের চতুর্থ অধ্যায় যাবো এটা অ্যানালাইসিস করে দেবো, যা। এইটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দায় কমলে রেভুলেশন এসি অ্যাকাউন্টে কি হবে? খুব ভালো করে কোশ্চেন, ডেবিট হবে। যদি বলা হয় দায় কমলে, আচ্ছা দায় কমলে বেসিক্যালি বল দায় কমলে কি হয়? দায় কমলে ডেবিট, তাহলে অ্যান্সার ডেবিট। এখন আমাকে বল দায় বাড়লে কি হবে? দায় বাড়লে কি হবে? দায় বাড়লে ক্রেডিট হবে, বুঝেছিস? এই কোশ্চেন। এখন রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট এসি এর মানে কি, এটা পরে বোঝাচ্ছি, এটা পরে বোঝে। আগে বল দায় কমলে কি? ডেবিট, তাহলে ডেবিট। দায় বাড়লে কি? ক্রেডিট, এটা ক্লিয়ার। আচ্ছা এটা ক্লিয়ার। এবার আয়
পুরাতন আসবাবপত্র এত টাকা ধারে বিক্রয়, একটু আগে বলেছিলাম মনে আছে, কোনো সম্পত্তি ক্রয় বিক্রয়, তাহলে সম্পত্তি ক্রয় বিক্রয় সাধারণ জাবেদা। মনে রাখবা এই সাধারণ জাবেদার আর এক নাম প্রকৃত জাবেদা। তাহলে আমরা কি বুঝলাম, যদি কখনো পরীক্ষার হলে সাধারণ জাবেদা না পাই প্রকৃত জাবেদা দিব। আমি সরি এত ইনফরমেশন দেওয়ার জন্য, কারণ আমার কোনো দোষ নেই। গুচ্ছ তোমাকে এরকমই বিপদে ফেলবে, সামনের পরীক্ষাগুলো এরকমই হবে। ঢাবির থেকে প্রত্যেকটা ভার্সিটি প্রশ্ন করি নয়, সামনে যে পরীক্ষাগুলো দিচ্ছ তোমার জন্য প্রত্যেকটা ভার্সিটি প্রশ্ন করি, ঠিক আছে? ঘুমের জন্য, ঘুমের সাথে ক্রিকেট খেলা, ঘুমানো যাবে না, ক্রিকেট খেলতে হবে। আমি একটু বল খেলি, ঘুমানো যাবে না, ঘুমানো যাবে না। তোমার আমাদেরকে তাকাও, বলো তো আমি কয়বার দিতে পারবো এরকম করে? হ্যাঁ, ঘুমানো যাবে না, ঘুমানো যাবে না। মানে যে অবস্থা দেখতেছি, কালকে ক্লাস নিতে হবে একটা না তিন, শিট পারলাম না, বেশি অভ্যাস নেই তো এই জন্য আর কি। ঘুমানো যাবে না, ঘুমানো যাবে। তাহলে বুঝতে পারছো প্রকৃত সাধারণ জাবেদা একই। ধরেন বলতো যে এটা দেখো, পুরাতন আসবাবপত্র আর নতুন হোক যাই হোক, কোনো স্থায়ী সম্পত্তি ক্রয় বিক্রয় সাধারণ জাবেদা, সাধারণ জাবেদা না থাকলে পুরাতন ওই কি বলে জাবেদা, প্রকৃত জাবেদা, ঠিক আছে? ও শেষ, পেছে গেছিস তোরা, যা দেখ। এই দেখ ঢাকা বোর্ডের প্রশ্ন, তাহলে এইচএসসির কোশ্চেন, এটাও রাজশাহীর বোর্ডের প্রশ্ন, এইচএসসির প্রশ্ন। দেখ, তামিমের অগ্রদত্ত অর্থ এত টাকা, মে মাসের শেষে হাতের পরিমাণ এত টাকা, মে মাসে খরচের পরিমাণ কত? এবার তোমরা আমাকে একটা কথা বলো তো, এখন এই জায়গায় একটা ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, খরচের পরিমাণ কত বা ক্যাশিয়ার কত টাকা দেবে, একই কথা। ভালো করে শোন, মনে আছে আমি বলেছিলাম খরচের পরিমাণ কত বা ক্যাশিয়ারকে কত টাকা দেবে, এইটা মনে আছে? এই দুটা কোশ্চেনে আমি একটা কথা বলছিলাম, ক্যাশিয়ারকে কত টাকা দেবে, এর উত্তর আছে যা খরচ হবে, যা খরচ হবে। তাহলে এখানে বলা হয়েছে মে মাসের খরচ কত, তাহলে একই অ্যান্সার। মে মাসের খরচ যে কথা, ক্যাশিয়ারকে কত দেবে, দুটো অ্যান্সার একই। তাহলে আমি কি বলতে পারি, দেখ প্রথমে ছিল হচ্ছে 2000 টাকা এবং মাসের শেষে আছে এখনো 600। এখানে যদি বলা হইতো খরচ হচ্ছে 600, মাসের শেষে হাতে আছে এত, যদি না বলে বলতো মাসের শেষে খরচ 600, তাহলে আমার এই 600 অ্যান্সার হইতো আগের প্রশ্নের মতো, আগের প্রশ্নের মতো এটাই অ্যান্সার। কিন্তু এখানে বলছে মাসের শেষে এখনো হাতে আছে 600, দ্যাটস মিন 2000 ছিল প্রথমে, এখনো আছে 600, মাঝখান থেকে 1400 নাই, দ্যাটস মিন 1400 খরচ। তাহলে দুইটা সিস্টেম, একটা খরচ দেওয়া থাকবে আর একটা লাস্টে উদ্ধৃত থাকবে, সাপ্লাইজের ম্যাথের মতো। কাহিনী কি বুঝেছিস তোরা? আমার কথা একটু সবাই মন দিয়ে বসতো ভাই বোন, একটু বস। এখানে মাসের শেষে দেওয়া আছে উদ্ধৃত্ত, তার মানে এটাও উদ্ধৃত্ত শুরু, এটাও শেষ, মাঝখান থেকে যতটুক নাই একটুক কি হেনা খেয়ে ফেলাইছে, এখন ওইটুকু খরচ। আর যদি এখানে খরচ লেখা থাকতো এইটাই হলো আমার খরচ, বাস্তব কথা এটা। বুঝতে পারছিস কি বলছি? একদম ফাঁকি যোগী নাই। আমি আগে যখন ক্লাস দিতাম তখন ক্লাসের বাইরে অনেক কথা বলতাম, বিনোদন দিতাম, এখন দিই না কেন? এখন একটু বড় হয়েছে, সিনিয়র টিচার তো একটু ভাব নিই, ধর এখন সিনিয়র টিচার হয়েছে, এখন শুধু পড়াই, এখন কিন্তু পড়ানোর দিকে মনোযোগ থাকে, ঠিক আছে? এখন শুধু পড়ানোর দিকে মনোযোগ থাকে, এখন শুধু কিভাবে তোরা টপ করবি। এই আগে তো ধর চান্স পাইলেও একটা ব্যাপার ছিল, এখন শুধু টপ করানোর চিন্তা থাকে, বেশি বেশি চান্স। বুঝছিলিস? একটা গুড নিউজই তোদেরকে, এই বছরে আমাদের কিন্তু 20 তারিখে 4.0 ব্যাচের ভর্তি বন্ধ। তোদের ফ্রেন্ডরা যারা ভর্তি হয়নি ভর্তি হতে কোস। আর আমাদের কিন্তু আলহামদুলিল্লাহ প্রায় 5000 যুক্ত হয়ে গেছে সব মিলে স্টুডেন্ট। হ্যাঁ, এই বছরে মানে সারা বাংলাদেশে সব অনলাইন ব্যাচ মিলে মনে করেন আমাদের তো স্টুডেন্ট আলহামদুলিল্লাহ যুক্ত হয়েছে, তার 50% সারা বাংলাদেশে যুক্ত হয়নি। আমি অঙ্ক করে বলছি না, মানে সারা ওটা বলি না, মানে 5000 আমাদেরকে যা পড়তেছে সারা বাংলাদেশে না। এখন চান যত দেখা 3 লাগবে। আমি তো বলতে চাচ্ছি কি, অহংকার না, মানে আমার দায়িত্ব বেড়ে গেছে। তোরা আমাদের কাছে যারা পড়িস পেইড ব্যাচে, তাহলে দায়িত্ব বাড়া দিছিস না? তো শাওন ভাই আসছে ইনশাল্লাহ, ভাইয়েরও ক্লাস পাবি, ফাইম্বার জিকে ক্লাস পাবি, শাহরিয়ার ভাই আসছে, আহমদুল্লাহ ভাই আসছে, অফলাইন ব্রাঞ্চ দিছি চট্টগ্রাম। তো এই সামনে বছর অফলাইন ব্রাঞ্চগুলোর কাজ হবে। সো তোরা এগুলাতে পড়াতে পারে, তোরা যে বিশ্ববিদ্যালয়ে পড়িস না কেন, রংপুর, চিটাগাং, নোয়াখালী, কুমিল্লা, তোরা ক্লাস নিতে পারবি ইনশাল্লাহ। বুঝেছিস? তোদের ক্লাস নেওয়ার জন্য আমরা এখান থেকে ট্রেন আপ করবো, আর ঢাকা হলে তো অবশ্যই পারবি। বুঝেছিস? ওকে ওকে, ক্লিয়ার? তাহলে এবার আয়, এখন আয়। এবার দেখ এখানে একটা প্রশ্ন আছে, যদি বলতো এখান থেকে উদ্বৃত্ত কত, বলতো মাসের শেষে ক্যাশিয়ারকে কত টাকা দিতে হবে, তাহলে কি অ্যান্সার হতো বলতো?
ক্যাশিয়ারকে কত দিতে হবে, তাহলে সেই অ্যান্সার ওই 1400 হতো, কারণ ক্যাশিয়ারকে খরচ দিতে হবে। ওকে, কথা কি ক্লিয়ার? কথা সবাই বুঝছো? ওকে, এখন যদি বলতো এই সেম কোশ্চেনের মাস শেষে উদ্বৃত্ত কত, তার অ্যান্সার কত হতো? অ্যান্সার 600 হতো। ক্লিয়ার? সেম কোশ্চেনে যদি বলতো অ্যাকাউন্টিং এ আপনি নেন ভাই, আমি নিচ্ছি। এখন শোন একটা কথা বলি, তোরা যারা চান্স পাবি বিভিন্ন জায়গায়, আমাদের তো ARS, আচ্ছা তোরা একটা মন থেকে বল, একদম সত্যি কথা বল, বাংলাদেশে যতগুলা কোচিং আছে, শাহরিয়ার ভাই, আমরা এবং সেপ মানে আরটিপু, এই 3টা প্ল্যাটফর্মের বাইরে কোনো সিউনিটের কোনো কোর্স হইতে পারে? আরিফ ভাইয়ের ক্লাস তো পাইছিস, ম্যানেজমেন্ট রাফি ভাই উড়াচ্ছে, যে 2টা মানুষরা আনলাম, আমি আবার আসি, দেখ এই যে ব্যাকআপ টিচার মজা বুঝতে পারছিস, এদিকে পেইড বাজে খেলতেছে ভাই, বেসিক দিবে ভাই, মারাত্মক ভালো পড়াই। 2021 সালে আমি আর ভাই যুদ্ধ করতাম, তাহলে আমাদের যে টিমটা এখন হয়েছে, এই রাত্রেবেলা ফজর আজান তো এখন দিছিস, তোদের জন্য তো কষ্ট করতেছি, আমি কিন্তু ব্যাক করছি, মানে আমি 10 দিন টানা খুব কষ্ট করব। এই 2টো চ্যাপ্টার শেষ করছি আজকে, দরকার হলে 3টো চ্যাপ্টার ব্যাংক নেই, কঠিন কালকে পড়াবো, সমস্যা নেই। তাও তো আলহামদুলিল্লাহ আমরা 70টা কোশ্চেন সলভ করে ফেলাইছি, তার মানে যদি কোশ্চেন এসে 550, তার 500 ধর, তাহলে আমরা ইনশাল্লাহ পারে যাবো 7 দিনে, 6 7 42, 7-8 দিন লাগবে ওদের শেষ করতে, সমস্যা নেই। তো খালি কালকে আমরা 3 এবং 4 পড়বো। এখন আমাদের যে সেট আপ, এখন যে সেট আপ, শাহরিয়ার সেপের টিচার আহমদুল্লাহ ভাই ইংরেজির জন্য আছে, 14 বছর অভিজ্ঞতা, উনি আইকন প্লাসের ডিরেক্টর ছিল। আমি আছি, আমার সাথে আরিফ ভাই আছে, আবার অ্যাকাউন্টিংয়ে ম্যানেজমেন্ট রাহি আছে, ইমরানও যথেষ্ট ভালো পড়াচ্ছে। ইমরান ভাইয়ের যে রাবি টপ গাইডলাইনগুলো তো পেট বেজে তোরা পাইছিস না, ওদের অন্য কারো দিইনি কিন্তু। এবার আসছে ওদিকে তোদের রাফি ভাই আছে, সারিয়ার ভাই আছে, রিয়াজ ভাই তো শুধু ম্যাথ, এখন শুধু ম্যাথ পড়াবে। সব মিলে সিউনিটের সামনের বছর আমাদের যে টিমটা, আসলেই কি বাংলাদেশের অন্য কোনো কোর্স আমাদের সামনে দাঁড়াইতে পারবে, বা আমাদের থেকে বেটার সার্ভিস দিতে পারবে, বা আমাদের থেকে পরিশ্রম হতে পারবে? আমি একা ছিলাম, এখন আমার 2 জন। আগে আমি অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট পড়াতাম, এখন ম্যানেজমেন্ট রাহি ভাই খুব ভালো পড়ায়, খুবই ভালো পড়ায়, উনি খুবই জনপ্রিয় টিচার, চিরা আগে যারা আসিস চিনিস। আমাদের যে টিম হয়েছে আল্লাহর রহমতে, এবং আমি এই যে কাজটা সিউনিটের জন্য করলাম, তোরা কি খুশি এর জন্য? মানে তোরা এইটুকু কৃতজ্ঞবোধ আমারে দিবি না, যে জাহিদ ভাই আপনাকে থ্যাঙ্কস যে এত মানুষগুলাকে এক জায়গায় আনার জন্য। এই যে মানুষগুলাকে এক জায়গায় আনলাম, এবং অফলাইন ব্রাঞ্চ আসছে ARS, যে নামটা হয়ে ARS কিন্তু একটা কোম্পানি, ছোটখাটো ব্যাপার না। আর আমার আর সারের ভাই কিন্তু এই যে 3 বছর আমাদের চুক্তি চলতেছে, আমরা একসাথে পড়াচ্ছি। শাওন ভাইয়ের সাথে আমাদের অনেক আগের সম্পর্ক, আর আমাদের অফলাইনে তানভীর ভাইও ক্লাস নেবে, তোরা হয়তো পাচ্ছিস না, কিন্তু অনলাইনে নেবে না, কারণ অনলাইনে সম্ভব না। সো সব কিছু মিলায় মানে একটা ভালো টিম আমরা আইছি না, অনলাইন এবং অফলাইন দুটাই বল। হ্যাঁ, অফলাইনে হয়তো আমরা যেতে পারবো না সবসময়, কিন্তু মূল ক্লাসগুলা যেমন হয়তো মাসে একবার করে মিনিমাম যাব, কিন্তু আমরা আরও টিচার থাকে, ওই টিচারগুলো হবে তোরা চান্স পাবি না। তোরা যখন ভালো করবি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, তোদেরকে আমরা এই ক্লাসগুলো নেওয়ার জন্য সুযোগ দেবো, বুঝতে পারছিস কি বলেছি? আমরা অফলাইনে ক্লাস নিলে পুলাপান ভয়ে আইব না, না রে বেটা, অফলাইনেও আমরা অন্যরকম, অফলাইন অন্যরকম। একজন বলছে পসিবল না, ওকে হতে পারে, একজন বলছো আচ্ছা দেখি সি ইউনিট ভাই আমরা অফলাইনে ক্লাস দিলে, ওকে আচ্ছা, সত্যি কথা একদম মন থেকে বলবি, আমি অলওয়েজ ট্রাই করছি, অলওয়েজ তোদেরকে বেস্টটা দিছি না। আচ্ছা একটা জিনিস খুব খেয়াল কর, আমি যখনই তোদেরকে মনে কর আমার কোন বিপদ আইছে আমার উপরে, আমি তোদেরকে বেস্টটা তোদেরকে দিছি, আই হোপ তোরা বুঝতে পারছিস বেস্টটা দিছি কিনা, আমার প্রতি এই বিশ্বাসটা তোদের তো আছে। আমি বলেছি শেষ পর্যন্ত পড়াবো, তোরা কি বেস্টটা পাচ্ছিস না? শুরু থেকে শুরু করে আজ পর্যন্ত বেস্টটা পাইছিস। দেখ এখনো আমি এইচএসসির ব্যাচে ক্লাস নেওয়া শুরু করতে পারিনি। একটা কথা সবাই বলতো, সবাই এইচএসসি নিয়ে ব্যস্ত না, একমাত্র অ্যাকাউন্টিং লাভার্সের ইউনিট বাদে বাংলাদেশের সবাই এইচএসসি নিয়ে ব্যস্ত না। আমি এই রোজার মাসটাও নিজে মাঠে নামছি, আবার নতুন করে রিভিশন দেওয়াচ্ছি। তাহলে এই জন্য বলি, দেখ আমাদের কাছে তোরা পড়তেছিস মানে তোরা আমাদের কষ্টগুলো শোন, তোরা ভালো করবি, তোদের আর এই ক্লাসগুলো এনাফ, তোর আর কোনো যা কিছু লাগবে না। আমি একটু কথা বলার জন্য সরি, বাট এই কথাগুলো না বললে তোরা মানে বুঝতি না আসলেই, ঠিক আছে? ওকে ফাইন, আচ্ছা ঠিক আছে, ইনশাল্লাহ দোয়া করিস আমাদের জন্য। রংপুর ব্রাঞ্চের দিলেন চাঁদা পাইলেন না, রংপুর ব্রাঞ্চ হচ্ছে 52 বাংলা, উনি তো এমনি ভালো, অনেক স্টুডেন্ট পায়, আবার আমাদের জন্য স্টুডেন্ট পাবে। চট্টগ্রামে একজন জেইন বেরাস্তেছেন, এখন বলবো না, আচ্ছা এইগুলা তোরা পরে কথা বলিস। বাট আমি তোদের জন্য যখনই আমার কোনো বিপদ আসছে,
বুঝছিস কি বলতে যাচ্ছি? আমি বেস্টটা দিছি না? তাহলে আমার উপরে বিশ্বাস রাখবি শেষ পর্যন্ত ইনশাল্লাহ। এবার আয় দেখ, এখানে একটা কথা বলা আছে, শুধু এতটুকু তোকে বললাম। আমি সবসময় চুপ থাকি, মানুষ ছোট, আমি শুধু এতটুকু আমার ইঙ্গিতে বুঝে নে, আমি কখনো আমার স্টুডেন্টদের জন্য ক্ষতি হবে এরকম কোনো কাজ করি না, এবং আমার স্টুডেন্টদের বেটার এটাই আমি করি। বাংলাদেশের বাংলার জন্য সাউন্ড বাইয়ের উপরে কোনো টিচার নাই, সহজ কথায়। বাংলাদেশে বাংলার জন্য তানবীর ভাইয়ের টিচারও শাওন ভাই। শাওন ভাই হচ্ছে একটা লিডার, গুরু, বাংলার গুরু, এবং এই ব্যাচে শাওন ভাই সব ক্লাস নিবে ইনশাল্লাহ। কারণ শাওন ভাই ইজ নট এ টিচার, ইজ এ পার্টনার অফ ARS. ARS means AL Artibus Save. ARS is a group of company, private limited company. Not like the course percentage, it's company. Okay bro? তার মানে শাওন ভাই নট লাইক দ্য টিচার, হি ইজ এ অনার, এবং আমাদের ARS এর চেয়ারম্যান আমরা বানাবো শাওন ভাইরে। তার মানে বাংলার জায়গাটা গ্যাপ রাখবো না। ইংলিশ আরবির সাথে আহমদুল্লাহ ভাই আছে, অ্যাকাউন্টিং এ আমি আছি, আমার সাথে অমক আছে, আরিফ ভাই আছে, ম্যানেজমেন্টটা তো আছে রাফি ভাই একাই 100। ইমরান মার্কেটিং যথেষ্ট ভালো পড়াচ্ছে, মার্কেটিং ফিনান্সের জন্য তোমরা অন্য কোনো জায়গা চুজ করে করো না। ভোকাবুলারি টিচার আলাদা, জিকে জন্য ফাইম ভাই বেস্ট, মানে বেস্ট, খুব ভালো পড়ায় জিকে। ক্লাস করছো না? ম্যাথের জন্য রিয়াজ ভাই তো কথাই হয় না ভাইয়া, সামনের বছর 100তে 100 দোয়া করবা শুধু আমাদের, ঠিক আছে? ওকে, এবার আসো, খুব ভালো করে শোনো। ওকে দেখো ভাইয়া, এখানে কি আছে দেখো, এখানে এসেছে সেতু অ্যান্ড কংগ্রেস অগ্রদত্ত মানে অগ্রিম। হ্যাঁ, এত টাকা ছিল জানুয়ারি মাসে, তার খরচের পরিমাণ হয়েছে এত টাকা। ফেব্রুয়ারি মাসের খুচরা ক্যাশিয়ার প্রধানকে কত টাকা পাবে? আচ্ছা, এই যে আমি কি আমার বলানো লাগবে? এই যে ক্যাশিয়ার কয় টাকা পাবে তুমি নিজেই বলো, অ্যান্সার করো। ক্যাশিয়ার কয় টাকা পাবে তুমি নিজে অ্যান্সার করো। ক্যাশিয়ার কয় টাকা পাবে তুমি নিজে অ্যান্সার করো। ক্যাশিয়ার কয় টাকা পাবে তুমি নিজে দ্রুত অ্যান্সার করো। ক্যাশিয়ার কয় টাকা পাবে বলো। আরে বেটা বলেছিলাম যা খরচ হবে তা, মনে আছে? তাহলে এই অঙ্ক ক্লিয়ার, যা খরচ হবে তা, যা খরচ হবে তা, যা খরচ হবে তা, যা খরচ হবে তা। তাহলে খরচ এই যে দেওয়া আছে। এর আগের অঙ্কে দেখো খরচ দেওয়া ছিল না, খরচ বের করেছিলাম, খরচ বের করেছিলাম, খরচ বের করেছিলাম। কথা কি ক্লিয়ার? এখানে খরচ দেওয়া আছে মানে এটাই আনসার। ওকে, মাশাআল্লাহ, গুড। ফিনান্স ক্লাস কখন শুরু করবেন? আচ্ছা, ফিনান্স ক্লাসের ব্যাপারে বলি, তোদের এখন মার্কেটিং শেষ হয়ে গেলে ফিনান্স ধরবো। ফিনান্সের 3 থেকে 4টা ক্লাস থাকবে, টেনশন করিস না। ফিনান্সের তো অলরেডি রেকর্ড ভার্সন আছে, এখন যা পড়াবো এটি সাজেশন ক্লাস পড়াবো, ঠিক আছে? এখন যা পড়াবো। এই তোকে একটা কথা কই, ফিনান্সে যারা পেইড ব্যাচের স্টুডেন্ট আছিস, খুবই দূরত্ব। আমার ফিনান্সের ম্যাথ ক্লাস নেওয়া আছে 45টা, এবং ইমরানেরও আছে। এই ক্লাসটা তাড়াতাড়ি করে ফেলিস, মানে ম্যাথটাকে শেষ করে ফেলিস, বুঝতে পারছিস? পেইড ব্যাচের স্টুডেন্ট কিন্তু পেইড ব্যাচে আছে, ম্যাথ ক্লাসগুলোকে শেষ করে ফেলিস, এটা বুদ্ধি দিলাম তোদেরকে আমি। রাজশাহীর জন্য আমি গাইডলাইন ভিডিও বানাবো অনেকগুলা। ওকে, থ্যাংক ইউ সো মাচ। রাফি ভাই সত্যি ম্যানেজমেন্টের বেস্ট, ম্যানেজমেন্টটা অনেক বোরিং লাগতো ভাই। রাফি ভাই 13 বছর ধরে পড়াই, রাফি ভাই 13 বছর ধরে পড়াই, শুধু একটা কথা বললাম। ওকে, 12 বছর ধরে পড়ায় রাফি ভাই, খুবই ভালো পড়ায়। চট্টগ্রামে যারা শুনে উনি খুব ভালো। আরিফ ভাই খুবই ভালো পড়ায়, ইনারা অনেক ভালো টিচার। আমারও একটু থ্যাংক ইউ দে। ওকে, তাহলে তোরা কি আজকে আর পড়বি না কালকে পড়বি বল? থ্যাংক ইউ, স্যালুট তোমাদেরকে, এই কষ্ট করে ক্লাস করছো। আমার শক্তি এই 62 জন না, 62 জন আছে। আজকে একটা কথা বলে দিলাম, লিখে নাও, যা কেউ জানে না। আমার কথাগুলা, আমার স্বপ্নগুলা শুধু শোনার ট্রাই করো। আমি একটা জিনিস চাই তোমাদের কাছে, স্ক্রিনশট দিয়ে রাখো। বুঝে নাও, এটা কি তুমি পারবা দিতে আমারে? এটা দিতে গেলে আমার 5000 স্টুডেন্ট লাগবে। আমার মানবিক এবং বাণিজ্য নিয়ে 5000 লাগবে। এখন তুমি বলতে পারো 5000 স্টুডেন্ট তো চান্স পাবে কিনা? আমাদের তো কমার্সে 5000 আছে, আর ইনশাল্লাহ 2000 ঢুকে যাবে, সব মিলায় চান্স পাবে। তাহলে কমার্সে আর্টসের থেকেও ধরো, মানে আমার যেটা এক্সপেকটেশন, মানে এটা তুমি, এর মধ্যে তুমিও একজন। এই 5000-এর মধ্যে
আমার সি ইউনিট থেকে ইনশাল্লাহ 2000 তো পাবেই চান্স মিনিমাম, মানে বাংলাদেশের 2000 চান্স, গত 24 বছর তো কম পরে 2000 পাবে। বি ইউনিট থেকে এআরএস সেপে যে চান্স রে ভাই, সেপ থেকে তো 1000 পাবে। এখন এইবারে যদি এই 3000 পাই, গত বছরও তো আমার মিনিমাম সেপ এল আর টিপি মিলে 3 থেকে 4000 পাইছে, এই তো হয়ে গেল। কিন্তু আমি চাবো কি তোমরা এই 5000-এর মধ্যে তোমরা যারা আছো তোমরা কি পারবা কিনা আমার দিতে, মানে এইখানে যারা আছো, মানে তুমি ফ্রি ক্লাস করছো, পেইড ব্যাচে নাই, আমার সব ক্লাস করছো, আমি তোমার সুযোগ দেবো, যাও আজকে আমি তোমার কথা দিলাম, আজকে যে 500 জন এখানে আসো, তুমি আমার পেইড ব্যাচে নাই, বা তুমি পড়তে চাচ্ছ পেইড ব্যাচে 4.0 পেইড ব্যাচে পড়তে চাচ্ছ, তোমার ফ্যামিলির সমস্যা, নক দিও, আমি হেল্প করবো তোমারে। মানে বুঝো কি বলতে চাচ্ছি, বুঝো নি, মানে বুঝছো বুঝে ফেলছো? হ্যাঁ আমি এটা চাচ্ছি, ঠিক আছে, আমি কি চাচ্ছি জানো, বুঝতেই পারছো। আসবা তোমরা সারা বাংলাদেশ থেকে, তখন পুরো দেশ জানবে যে কিছু একটা হচ্ছে। আমি এটা মিরপুর স্টেডিয়ামটা আমি চাই, ইনডোর এসিএস যেখানে প্রোগ্রাম করেছে, আমার ওই জায়গায় স্বপ্ন, ওখানে দাঁড়িয়ে তোমাদের সামনে বড় একটা স্টেডিয়ামে তোমরা সবাই টি শার্ট পরে আসবা, তোমাদের হাতে ব্যান্ড থাকবে, মোবাইলে ফ্ল্যাশ জ্বালায় ছবি তুলবা, তোমরা ঢুকবা, তোমাদের ছবি তোলা হবে, সেই লেভেল একটা আয়োজন থাকবে পুরো বাংলাদেশের আর্টস এবং কমার্সের শিক্ষার্থীরা এআরএস কে স্লোগান হবে, তোমাদের সবার শিক্ষককে দেখা হবে। এইটা পূরণ করার সম্পূর্ণ দিকে তোমার। আর তুমি চান্স পেলে কি কষ্ট করে ঢাকায় আসতে পারবে না, যখন শুনবা ঢাকায় তুমি আসবা, তোমার জন্য একটা ক্রেজ থাকবে, তোমার জন্য একটা টি শার্ট থাকবে, তুমি চান্স পাবা, পুরো বাংলাদেশ তোমার দেখবে, পুরো 4-5 হাজার মানুষের সামনে তুমি আসবা, একটা রাফেল ডরাতে একটা বাইক পুরস্কার থাকবে, রাফেল ডরাতে একটা আইফোন পুরস্কার থাকবে, এগুলো আমরা গিভওয়ে করবো, ঠিক আছে। মানে তারা ফার্স্ট টপ হলে তো একটা গিফট সে পাবেই, মানে এটা স্বাভাবিক। যখন তুমি চান্স পাবা, তোমার বাবা মারে নিয়ে আসবা, অবশ্যই তোমার বাবা মা এসে দেখে যাবে যে আমার ছেলে মিরপুর স্টেডিয়ামের মধ্যে আসছে, সবার সামনে, পুরো বাংলাদেশের সামনে লাইভ হবে যে তোমার বাপ মারে পুরস্কার করা হবে, বাংলাদেশের সব নিউজ টিভি থাকবে। ভাই তোমার চান্স প্রাপ্ত, হয়তো তোমার এই কষ্টের গল্পটা ওই দিন তোমার সার্থক হবে, যেদিন তোমার বাবা মারে তুমি ঢাকায় দেখাইতে পারো, দেখো আমি কিছু করছি, এবং আমরা তোমাদের প্রত্যেকটা বাবা মা সহ ইনভাইট করব, এই জিনিসটা আমি চাই। ওকে, বুঝেছো? মানে আমার এই একটা স্বপ্ন, মানে তোমার স্বপ্ন কিনে জানি না, আমার একটা স্বপ্ন যে মিরপুর স্টেডিয়াম মানুষের সব থেকে বড় স্টুডেন্ট, যেখানে এসিএস একমাত্র প্রোগ্রাম করেছে, কারণ এদের থেকে বেশি চান্স কেউ পায়নি। তো আর্টস এবং কমার্সে আমরা চাই। তো এই বছরে তোমরা একটু কষ্ট করো, আমাদের গত বছরের জ্ঞান ছিল যেহেতু হয়নি, দুটো আমরা একসাথে এক করে ফেলবো, প্লিজ তোমরা একটু ট্রাই করো। আর অবশ্যই পেইড ব্যাচ আগে, যারা ফ্রি ক্লাস করতেছো, আমি সরি আমি দিতে পারবো কিনা জানি না, জায়গা হলে পাবা, বাট পারলে পেইড ব্যাচ যদি অল্প টাকা দেবে ঢুকে ফেলো, আর যদি রেগুলার ক্লাস করো সমস্যা নেই, দিব এখন রেজাল্ট দিলে জানায়ও পেজে, তুমি তোমার যাতে নাম্বার রাখতে পারি আমরা জানাবো, কারণ তুমি ফ্রি ক্লাস করতেছো, সবসময় করো, তোমার ফ্যামিলির সমস্যা হতে পারে। সো খুব ইমোশনালি কথাটা বললাম, এইটা আমার লাগবে, 5000 স্টুডেন্ট হলে এটা ফিল আপ হবে। তো তোমরা এই বছরে যদি 2000 চান্স পাও, মানবিকে তো 1500 পাবে, গত বছরে তো 3-4 হাজার চান্স পাইছে, তো গত বছর সবাই এত আসবে, বাট তোমরাই তো মেন, তোমরা যদি 5000 পেয়ে যাও এই বছরে সব মিলে আর্টস এবং কমার্স, গত বছর বাদ, কারণ ওরা ওল্ড তো ওল্ড, তোমরাই আগে। তো ভাই আমি এই জিনিসটা চাই, ইনশাল্লাহ এটা তোমরা পূরণ করো। আমার এখানে 50 লাখ যাবে, সমস্যা নেই, যাক, প্রবলেম নেই, কিন্তু ভাই একটা খেলা হবে, যে সেই একটা ব্যাপার, বুঝছো? সো দোয়া করো আজকে আর না হোক, ইনশাল্লাহ ইনশাল্লাহ। ওকে ওকে, আমি শুধুমাত্র মানে এখানে মানে ঢাবিতে চান্স না, তুমি সে ঢাবি হোক, রাবি হোক, তুমি সিইউ হোক, তুমি কেউ হোক, তুমি হচ্ছে সিওই হোক, তুমি এইচএসটি হোক, তুমি জিএসটি হোক, তুমি ন্যাশনাল তো মে মাসের, হ্যাঁ তুমি ন্যাশনাল হোক, তুমি যেখানে চান্স পাও একেবারে, তুমি চান্স তো পাইছো ভাই, তুমি তো মেধাবী শিক্ষার্থী নাকি, নাহলে তো চান্স পাওনি, কথা বলতো নি, তুমি চান্স পাইলেই তোমার আমরা দিব। এখন এই জিনিসটা আমি শিওর না, কারণ এই জিনিসটা যদি শিওর দিতে যায় আমার মিরপুর স্টেডিয়াম বড় হবে না, কারণ ন্যাশনাল তো অনেক সিট, মানে অনেক জায়গা লাগবে, মানে ওর আগেই তো প্রোগ্রাম হয়ে যেতে পারে, এই জন্য বলতেছি। মে মাসের 3 তারিখ ওই পর্যন্ত আমরা ওয়েট করবো, এটাও আমার সন্দেহ। তারপরও ন্যাশনাল তো যেহেতু পরীক্ষা, সেটাও তো একটা ভর্তি পরীক্ষা, এটাও সুযোগ পাওয়া উচিত আমার মনে হয়। এটা ডিপেন্ড করছে সিচুয়েশনের উপরে, তুমি যেখানে চান্স পাও, ফার্স্ট টাইম সেকেন্ড টাইম হও, তোমার এই জায়গায় ইনভাইট দেবো, তোমার এই জায়গায় আসতে হবে, টি শার্ট থাকবে, তোমার হাতে ক্রেজ থাকবে, তোমার বাবা মারে নিয়ে আসবা, বাসার থেকে রওনা দিবা যে এরকম আমি চান্স পাইছি, আমার সেলিব্রেশন দেওয়া হচ্ছে, সব নিউজ মিডিয়া কাভার হবে, পুরো বড় স্টেডিয়াম জড়ানো থাকবে, এরকম একটা টার্গেট ইনশাল্লাহ। সো আমার জন্য দোয়া করো, আমি ইনশাল্লাহ তোমাদের সাথে যেন এই স্বপ্ন পূরণ করতে পারি, এবং
এবং তোমরা ইনশাল্লাহ আগামীকাল দেখা হবে। ওকে ওকে, আগামীকাল ঠিক রাত 12টা। এবং তোমাদেরকে আরেকটা কথা বলি, দেখো আমি তোমাদের জন্য কি তৈরি করছি আজকে আর না পেরা দিই, তোমাদের জন্য জাস্ট আমি একটু দেখাই আমি কি করছি রাত্রে ক্লাস শেষে কি কষ্টটা করছি। কারণ আমি বলেছিলাম আমি 10 দিন কষ্ট করব তোমাদের জন্য। এই 10 দিনে আমি তোমাদের জন্য সব থেকে বেস্ট আমি 13টা ভিডিও রেডি করছি। আমি জাস্ট দেখাই তোমাদেরকে একটু, এটা দেখাই আমি শেষ করে দিচ্ছি, একটু ক্ষমা করে দিও আমাকে। আল্লাহ আমিন। এই যে আমি 13টা ভিডিও এই যে এখন শ্যুট দিব, প্রত্যেকটা ভিডিওর শ্যুট এখন যাবে। এই তোমরা হয়তো এখন ঘুমাবা, কিন্তু আমি ঘুমাবো না, কারণ আমার এইগুলা শ্যুট না দিলে আমার মানে মাথায় কাজ করবে না, আমার শেষ করা লাগবে আর কি। এই যে শ্যুট দেবো কি কি, যেইগুলা তোমাদের দরকার। কি দরকার জানো তোমাদের এখন? এই যে দেখো তোমাদের এখন কি দরকার, এইগুলো দরকার। তোমাদের কি দরকার? তোমরা যারা রাবি গুচ্ছতে পরীক্ষা দিচ্ছ, এই যে জায়গা তোমাদের দরকার। দেখো দেখো মানে এই শ্যুটগুলো তোমরা পাবা। রাবি গুচ্ছ কুমিল্লা 7 কলেজ, এখানে মিল কোন জায়গায়, এই সাবজেক্টের মিল কোন জায়গায়, তাহলে এই জায়গায় একটা কমন মিল আছে, এটা পাবা। তারপর দেখো তোমাদের কোন জায়গায় সমস্যা। শুধু হিসাব বিজ্ঞান এবং ম্যানেজমেন্ট পুরো ট্রান্সফার সম্ভব, কেবল সম্ভব, এটা ভিডিও আসবে। অবাক হয়েছে না কথাটা শুনে? শুধু হিসাব বিজ্ঞান ম্যানেজমেন্ট পুরো তুমি চান্স পাবা, কোন কোন জায়গায় চান্স পাবা এটা আমি বলে দেবো। শুধু হিসাব বিজ্ঞান ম্যানেজমেন্ট এই দুটো শব্দে পুরো চান্স পাওয়া সম্ভব, গুচ্ছতে সম্ভব, কুমিল্লা ন্যাশনালের সম্ভব, আর 2-3 জায়গায় সম্ভব। এটা আমি এটা ভিডিওতে অ্যানালাইসিস করে করে বলে দিব, বুঝতে পারছো? এই এই ভিডিও আমি কাজ দেখো, আমি স্লাইড রাখতে হয়েছে। রাবিতে এই বছর চান্স পা একটু কঠিন, এটা বাস্তব কথা। কেন কঠিন? সেকেন্ড টাইমার আছে, সাবজেক্ট চেঞ্জ হয়েছে, সিট রিডিউস হয়েছে। মানে সিট রিডিউস বলতে তোমার হচ্ছে হয়েছে আর কি, স্টুডেন্টরা হচ্ছে ফার্স্ট টাইম সেকেন্ড টাইম হয়েছে, এবং হচ্ছে এখানে সিট রিডিউস ব্যাপারে অন্য একটা ইস্যু আছে, স্টুডেন্ট ইনক্রিজ বাড়ছে, মানে স্টুডেন্ট ইনক্রিজ ব্যাপারে সিট রিডিউস, মানে সবাই পরীক্ষা দিচ্ছে এই জন্য বলতেছে আর কি। আর এই যে কেন কঠিন এবং তোমাকে এখানে কি উৎসাহিত হবে, এই প্রত্যেকটা জিনিস নিয়ে আমি একটা ভিডিও বানাবো। আগামী 15 দিন তোমার লাইফের বেস্ট একটা টাইম, রোজার এই টাইমে কি কি করবা, 15 থেকে 16 ঘন্টা কেমনে পড়াশোনা করতে হয় এটা আমি দেখাবো, আমি কেমনে করতাম, এই সময় কি কি কাজ করতে হয়, সব A to Z নিয়ে আমি ভিডিও করতেছি। একটু পরে শুট শুরু করবো, তো এগুলো তোমার পাবা ইনশাআল্লাহ। ভালো থাকো, সুস্থ থাকো। আমাদের 7 কলেজের জন্য মার্কেটিং ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, জি 7 কলেজের বিশ্ববিদ্যালয়ের নাম ঘোষণা হবে। আচ্ছা ঠিক আছে, আল্লাহ ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। তোমাদেরকে আরেকটা কথা বলে দিই, এই শেষ মুহূর্তে তোমরা সবাই অবশ্যই অবশ্যই এই লাস্ট মেডিসিনটা নিয়ে নিবা, এটা হলো আমার রিকোয়েস্ট। এটা পড়লে গুচ্ছ একদম ওকে, আমি কথা দিচ্ছি এটা শেষ করো, গুচ্ছতে তোমার কেউ ঠেকাইতে পারবে না ইনশাল্লাহ। আর এই মডেল টেস্ট বই এখন তো অবশ্যই লাগবে, এটা প্রি অর্ডার আজকের থেকে করে ফেলো, 3 দিন সময়। আমি যদি কারোর ফ্যামিলি সমস্যা থেকে এই জন্যই বলছি, প্রি অর্ডার করলে কুরিয়ার চার্জ ফ্রি। এটা তো ওএমআর বুক সহ 2টা বই একসাথে, বুঝছো? ওয়েবসাইট থেকে না পেলে মোবাইল দিয়ে করো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, দেখা হবে রাত 12টা আজকে আবার ইনশাল্লাহ। 3য় অধ্যায় 4th অধ্যায় 2টা পড়াবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।